যুদ্ধ চলছে পশ্চিম এশিয়ায়, তার খেসারত দিতে হচ্ছে প্রায় 4000 কিলোমিটার দূরে থাকা পশ্চিমবঙ্গকেও। তবু পশ্চিমবঙ্গই বা কেন, গোটা দেশের আমজনতাকে একটা গ্যাস সিলিন্ডারের জন্য এখন ঘরে ঘরে শুরু হয়েছে হাহাকার। কি করবো, গ্যাস পাওয়া যাচ্ছে না। আজকের বুক করেছি কিন্তু গ্যাস আসছে না। তো ভাত বসেছি, ভাত গ্যাস নিভে গেছে। আমি তো 1 মাস 10-12 দিন হয়ে গেছে আমি রান্না খাওয়া বন্ধ। রান্না খাওয়া তো বন্ধ, এখন বাইরে থেকে কিনে কিনে কত খাবো বলে। শুধু তো হেসেল নয়, আমাদের রোজকার যাতায়াতের অন্যতম ভরসা অটোও চলে গ্যাসে। সেই গ্যাসেরও আকাল দেখা দিয়েছে। এর মধ্যে অটোর এলপিজির দাম হঠাৎই কেজিতে 5 টাকা করে বাড়ানো হয়েছে। ফলে যা হওয়ার তাই হয়েছে। বিভিন্ন জায়গায় অটোর ভাড়া বাড়তে শুরু করেছে। ধাক্কাটা সোজা লাগছে সাধারণ মানুষের পকেটে। একদিকে এলপিজির জন্য হাহাকার এবং তার সঙ্গে দাম বাড়লো কেজি প্রতি এলপিজির 5 টাকা করে। এই আবহে অটো ভাড়া বাড়লো। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে চিংড়িঘাটা, এবং সেই চিংড়িঘাটা থেকে একেবারে যে এসডিএফ পর্যন্ত যে রুট রয়েছে, যে রুটে অটো চলে, এবং সেক্ষেত্রে কিন্তু সেই অটোর ভাড়া আজকে বাড়লো। এবং যে বিষয়টা তারা বলছেন যে এখানে যে অটোর ভাড়া যেটা ছিল সেটা হচ্ছে এসডিএফ পর্যন্ত অটোর ভাড়া ছিল এখান থেকে 15 টাকা থেকে 18 টাকা হয়েছে, এবং একেবারে স্বাস্থ্যবান পর্যন্ত যেটা 15 টাকা ছিল সেটা 17 টাকা হয়েছে, এবং 3 টাকা এবং 2 টাকা করে ভাড়া বাড়লো। ভাড়া তো বাড়ছে, বাট মানে চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে সাধারণ মানুষের জন্য আস্তে আস্তে। তো এখন আমাদের কিছু করার নেই, আমাদের তো ফলো করতেই হবে। 15 টাকা ছিল, এখন 18 টাকা হয়েছে। অটো চালকদের দাবি, তাঁরাও ঘোর সমস্যায় পড়েছেন। পাম্পে পাম্পে লম্বা লাইন পড়েছে, তাতেও সবসময় চাহিদা মতো গ্যাসের যোগান মিলছে না। গ্যাসের প্রচুর সমস্যা। একবেলা গ্যাস ভরতে হচ্ছে, পরের বেলা গাড়ি চালাতে হচ্ছে, কোনো সময় গ্যাস পাওয়াও যাচ্ছে না। ফুয়েল সারচার্জ বৃদ্ধির ফলে বৃহস্পতিবার থেকে আরো দামি হচ্ছে বিমানের টিকিটও। এবার 399 টাকা থেকে 9000 টাকা অবধি সারচার্জ গুনতে হবে যাত্রীদের। সমস্ত কিছু প্রবলেম। এভাবে ভাড়া বাড়ছে, সমস্যা হবে না? এইভাবে সম্ভব নাকি আমাদের এভাবে ফ্লাইট দিয়ে আমরা কীভাবে চলবো? মধ্যবর্ত লোকও আছে, কেউ হয়তো ধরুন ডাক্তার দেখাতে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও তো এটা অনেকটাই হাইফাই হয়ে যাচ্ছে না? ব্যাপক সমস্যায় পড়েছেন গৃহস্থরা। প্রতিদিনের রান্না হয় গ্যাসে, সেই গ্যাস সিলিন্ডারের জন্য এখন হাহাকার পড়ে গেছে। ফোনে গ্যাস বুক করতে গেলে যোগাযোগই করা যাচ্ছে না। আতঙ্কে অনেকে ছুটে যাচ্ছেন গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসে, সেখানেও সমস্যার কোনো কিনারা হচ্ছে না। সার্ভে পার্কে ইন্ডিয়ানের যে এজেন্সি সেইখানে আমরা রয়েছি। এখানে দেখতে পাচ্ছ সকালবেলা 10টায় এই কাউন্টার খোলার কথা, 10টায় কাউন্টার খোলেনি, একটু দেরিতে খুলেছে। তবে যারা এখানে অপেক্ষা করছেন তারা সকালবেলা থেকে অপেক্ষা করছেন। মোবাইল তো নাম্বারই যাচ্ছে না। নাথিং ইজ হ্যাপনিং, কামিং হিয়ার নাথিং ইজ হ্যাপনিং। ওনারা কি বললেন? এখন হচ্ছে না, রাত্রি 10টা দেখুন, 10টা ফোনে ট্রাই করুন, যদি বুকিং হয়ে যায় তাহলে ভালো, আমাদেরকে বিরক্ত করবেন না। কলকাতা থেকে জেলা, ছবিটা সর্বত্র একই। আমরা এই মুহূর্তে কাটোয়ার একটি গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছি, এবং সেখানে দেখা যাচ্ছে প্রচুর গ্রাহক তারা রয়েছে। তাদের একটাই অভিযোগ যে বারবার করে বুকিং করেও কিন্তু তারা পাচ্ছে না। গ্যাস সিলিন্ডারের আকালে কলকাতার নামি দামি সব রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জেলার ছোটখাটো হোটেলগুলো ঝাঁপ বন্ধের পথে। সমস্যা হচ্ছে কি, গ্যাসের টাকা দিয়েও, টাকা বেশি দিয়েও গ্যাসই পাওয়া যাচ্ছে না। যা অবস্থা, হোটেল বন্ধ করার টাইম এসে গেছে, করার কিছু নেই তো। কোপ পড়েছে কচিকাচাদের মিড ডে মিলের পাতেও। কলকাতার প্রায় 2,37,000 পড়ুয়ার খাবার, প্রতিদিনের খাবার, কলকাতার প্রায় 97টি এইভাবে কমিউনিটি কিচেন, সেখান থেকে রান্না করা খাবার স্কুলে স্কুলে পৌঁছয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে আজকে যে গ্যাসের সিলিন্ডার, এই 2টো মাত্র সিলিন্ডার এখানে রাখা আছে, সেখানেই কোনো রকমে রান্না করা হচ্ছে। প্রচুর রান্নার সরঞ্জাম আছে, চাল আছে, কিন্তু গ্যাসের অভাব বা সিলিন্ডারের অভাব, এলপিজির অভাব সেখানে রান্নার ক্ষেত্রে বাধা তৈরি করছে। তো আমরা ডিমটা সেদ্ধ করে পাঠাতে পেরেছি, আর কিছু পাঠাতে পারিনি আজকে। এখন অবধি আমাদের কালকে কিভাবে কি রান্না করব, কি দেব, কি পাঠাবো, এখনো অবধি আমরা কিছু জানি না। এই অবস্থায় দাঁড়িয়ে আছে। যুদ্ধ থামছে না, চলছেই। ফলে এরপর গ্যাসের আকাল কোথায় গিয়ে দাঁড়াবে, আরো মারাত্মক চেহারা নেবে, এর সমাধানই বা কি? উত্তর নেই কারো কাছে। তবে এরই মধ্যে অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে হামলা করার মতো কার্যত আর কিছুই অবশিষ্ট নেই। আমি যখনই চাইব তখনই যুদ্ধ শেষ করব। প্রশ্ন উঠছে, তাহলে কি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষের দিকে ইঙ্গিত করছেন? কিন্তু ট্রাম্পেরই শরিক ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ আবার বলেছেন, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, যতদিন প্রয়োজন যুদ্ধ চলবে। তবে দুই শক্তিধর রাষ্ট্রের লাগাতার আক্রমণের পরেও অবস্থানে অনড় ইরান।
তারা হুমকির সুরে জানিয়েছে, আমরা আমেরিকা, ইসরায়েল এবং তাদের বন্ধুদের কাছে 1 লিটার তেলও পৌঁছতে দেব না। প্রতি ব্যারেল তেলের দাম $200 ছোঁয়ার জন্য প্রস্তুত হন, কারণ তেলের দাম এই অঞ্চলের নিরাপত্তা ও সুরক্ষার উপর নির্ভর করে, আর আপনারা সেই স্থিতাবস্থা বিঘ্নিত করছেন। এদিকে পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ভারতে তৈরি সংকট নিয়ে রাজনৈতিক তরজাও চলছে নিজের মতো। আমি এটা রাজনীতির স্বার্থে ব্যবহার করতে চাই না, কিন্তু যে কোনো ব্যাপারে প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড সিস্টেম, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যে যা নিজের মতো করে যদি নিজের রাজ্যকে সামলান, সব রাজ্যের প্রতি আমি সহানুভূতিশীল, এবং কেন্দ্রীয় সরকারেরও উচিত সব রাজ্যকে সমান চোখে দেখা। कोई नियंत्रण नहीं है इस सरकार का, ना तो विदेश नीति पे कोई नियंत्रण है, ना तो महंगाई पे कोई नियंत्रण है, ना निजी विमानन कंपनियों पे कोई नियंत्रण है। सरकार पूरी तरह से विफल है। दरअसल इस पूरी जंग में इजराइल ने भारत का इस्तेमाल किया है, प्रधानमंत्री का इस्तेमाल किया है, और उनको समझ में भी नहीं आया। ये सबसे शर्मनाक है। बीजेपी एनडीए देश को आत्मनिर्भर बनाने के लिए अनेकविध काम कर रही है। वहीं दूसरी तरफ कांग्रेस और लेफ्ट के लोग आत्मनिर्भर भारत अभियान का मजाक उड़ाने में ही जुटे रहते हैं। इन्होंने देश को विदेशों पर ज्यादा से ज्यादा निर्भर ही बनाया है। দিদি, একটা অভূতপূর্ব পরিস্থিতি দেশে তো বটেই এবং পশ্চিমবঙ্গেও অবশ্যই হয়েছে। সেটা হচ্ছে পশ্চিম এশিয়ার এই যুদ্ধের জন্য জ্বালানি সংকট, যার পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছিল, কিন্তু তার আগে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে গ্যাসের সংকট। এবং আমরা এই আলোচনাটাকে যদি কয়েকটা ভাগে বিভক্ত করে নিই, তাহলে নিঃসন্দেহে প্রথম যেটা, আমি বাচ্চাদের কথায় আগে আসবো, বহু মিড ডে মিলের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। বহু স্কুলে ভাত ডাল বন্ধ করে শুধু ডিম দেয়া হচ্ছে, এবং বাচ্চারা, বিশেষ করে একদিকে শিশুরা, অন্যদিকে হোস্টেলের ছেলে মেয়েরা, যেখানে বাণিজ্যিক গ্যাসে রান্না করতে হয়, বাণিজ্যিক গ্যাস অমিল, তাদের কিছু করার নেই। একটা সংকট দেখা দিয়েছে। আমার প্রথম প্রশ্ন এই বাচ্চা, স্কুল এবং মিড ডে মিল নিয়ে। দেখুন, আমি আপনাদের বলি যে আমি অলরেডি সকাল থেকে এই নিয়ে আলোচনায় আছি। আমার চিফ সেক্রেটারি থেকে শুরু করে সবার সাথে কথা হয়েছে, এবং কালকে আমরা সমস্ত আর্জেন্ট মিটিংও ডেকেছি সব ডিপার্টমেন্টকে নিয়ে। কিন্তু কথা হচ্ছে গ্যাসটা আমাদের হাতে নেই। গ্যাস সাপ্লাইটা টোটাল এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পেট্রোলিয়াম মিনিস্ট্রি দেখে। কালকে অত্যাবশ্যকীয় পণ্য আইন 1955 জারি হয়েছে, তো যার ফলে মানে এটার নিয়ন্ত্রণ করা হচ্ছে। আরো ক্রাইসিসটা নিয়ন্ত্রণ করা হচ্ছে না। এটা বরঞ্চ আগে থেকে যদি গভর্নমেন্ট বলে দেয় যে 25 দিন আপনি অ্যাপ্লাই না, 25 দিনে আপনাকে টাইম লাগবে টু অ্যাপ্লাই ফর এ গ্যাস, আপনি একটা গ্যাসের জন্য অ্যাপ্লাই করতে আপনার 25 দিন টাইম লাগবে, তাহলে তো যারা সুবিধাবাদী লোক কিছু আছে এই সমাজে, সবাই নয়, তারা তো এই সুযোগ নেবেই, এবং তাতে সাধারণ মানুষ ভোগান্তি বাড়বে। সুতরাং কেন সেন্ট্রাল গভর্নমেন্ট, আপনি বলছেন এই জন্য কালোবাজারি হয়েছে? কালোবাজারি হয়েছে আমি এখনো বলছি না, আমি এখনো বলছি না। তার কারণ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা অ্যালাউ করেছেন। তাদের প্রথমেই বোঝা উচিত ছিল যে তোমার মজুদ ভান্ডার কত আছে। গ্যাসের মজুদ ভান্ডার নেই কেন? প্রত্যেকটা গ্যাসে পেট্রোল পাম্পে এতে দেখবেন নরেন্দ্র মোদীর ছবি থাকে। তুমি ছবি দিয়ে প্রচার করছো, আর তুমি যখন জানো যে পেট্রোলিয়ামের ক্রাইসিস হচ্ছে, তুমি রাশিয়ায় যাচ্ছ কিনতে আমেরিকার থ্রুতে। কিন্তু যখন দেশে গ্যাসের ক্রাইসিস হচ্ছে, গ্যাস মানে মানুষের ঘরকন্যা, গ্যাস মানে হোটেল রেস্টুরেন্ট, গ্যাস মানে যারা গ্যাসে পরিবহন চালায়, সবকিছু কিন্তু নির্ভর করে। তো আমার কথা হচ্ছে, তুমি একটা প্রপার প্ল্যানিং না করে আগেই হট করে ডিক্লেয়ার করে দিলে 25 দিন আগে গ্যাস পাওয়া যাবে না। তো 25 দিন আগে গ্যাস পাওয়া যাবে না বলবার আগে তোমার তো একটা জনগণকে তাকে তার বাড়িতে গ্যাসের মানে অ্যাটলিস্ট তাকে 7 দিন সুযোগ দেওয়া উচিত ছিল, যে 7 দিনের মধ্যে আপনি গ্যাস কিনে রাখুন, তারপরে আবার আপনি 25 দিন অ্যাপ্লাই করবেন। সেটা না করে হঠাৎ করে গভর্নমেন্ট যদি নিজে ভুল সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত, এখন তুমি এসমা জারি করেছো, এসমা জারি করে কি করবে? যাকে তোমার পছন্দ নয় তাকে তুমি গ্রেফতার করবে, কিন্তু তাতে কি মানুষের সমস্যা সমাধান হবে? তাতে সমস্যা হবে না। আপনি নিশ্চয়ই একমত হবেন যে যারা এই রকম দেশের সংকটের সময় কালোবাজারি বা মজুতদারি করে, তারা তো ক্রিমিনাল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত সব সময়।
আমি মজুদদারদের পক্ষে নই, আমি তোমায় আবার বলছি, আমরা অতীতেও অনেক কিছু দেখেছি যে জোর করে কিছু হয় না, এদের বোঝাতে হবে। আমরা অলরেডি ডিএমএসপি দের ইনস্ট্রাকশন দিয়েছি, যেটা হচ্ছে সবাইকে বুঝতে হবে যেহেতু মানুষের সমস্যা হচ্ছে, কাজেই আমরা যেন মানুষকে এই বিপদে মানুষের পাশে দাঁড়াই। যেমন কোভিডের সময় আমরা মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছিলাম সবাইকে, এবং সবাই সে অনুরোধ শুনেও ছিলেন। সেই রকম আমরা সবাইকে অনুরোধ করব, এটা টাকা ইনকামের টাইম নয়, এটা হচ্ছে মানুষকে সাহায্য করার টাইম, এবং সেটা তৈরি হয়েছে ভুল সিদ্ধান্তের ফলে। দেখুন, আমাদের হাতে থাকলে আমরা ঠিক প্ল্যানিং করে তবে কিন্তু এসব ঘোষণা করতাম, কিন্তু আমাদের হাতে নেই বলে এটা টোটাল সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে। আমি কাউকে ব্লেম করছি না, কিন্তু যখন মানুষ বিপদে পড়বে, তুমি এসআইআর নিয়ে সিদ্ধান্ত নিয়ে চটপট মানুষের নাম কাটতে পারো, আর তুমি যখন জানো যুদ্ধ চলছে অনেক দিন ধরে, তুমি তেলের জন্য আমেরিকাকে দিয়ে রাশিয়াকে বলতে পারো, কিন্তু তোমার গ্যাসের রিজার্ভ কি আছে? প্রত্যেকটা মানুষ জমিয়ে রাখে কিছু টাকা, কারণ তার বিপদে যাতে কাজে লাগে, ঠিক আছে? তা তোমার তো একটা গ্যাসের ভান্ডার আছে, সেই গ্যাসের ভান্ডারটাই তোমার কত মজুদ ছিল? আদৌ তোমার গ্যাসের ভান্ডার, যেখানে প্রত্যেকটা জায়গায় দেখি মোদিজির ছবি লাগায়, আমার কোনো আপত্তি নেই, তুমি তোমার গ্যাসের ভান্ডারটা তুমি কেন একবারও লক্ষ্য না রেখে তুমি, আমরা যেমন স্টক টেকিং করি, তোমাকে আমি বলি 6 মাস আগে থেকে স্টক টেকিং করি, আমার আলু প্রকিউরমেন্ট কতটা থাকবে, কতটা বাজারে ছাড়বো, কতটা আমি মানুষের জন্য রাখবো, কমাস পর্যন্ত চলবে, এইরকম মনে রাখবে। এদের আগে থেকে এরা কোনো প্রাইস হাইক নিয়ে, প্রাইস ইন্ডেক্স নিয়ে আলোচনা করে না। দ্রব্যমূল্য বৃদ্ধি যে বাজারে চতুর্গুণ হয়ে গেছে সেদিকে খেয়াল করে না, এরা শুধু রাজনৈতিক ভাষণ দেয়। এই আলোচনার কথা বলি যে আপনি যখন কথা বলছি তখন দেখছি যে অন্যান্য রাজ্যের বিরোধীরা তারা বিশেষ করে কংগ্রেসের নেতৃত্বে তারা চাইছে যে সংসদে এ নিয়ে সরকারকে বিবৃতি দিতে হবে, আলোচনা করতে হবে। এম.কে. স্ট্যালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন যে এলপিজির বিকল্প ব্যবস্থা করার জন্য। আপনার সঙ্গে কেন্দ্র সরকারের এই নিয়ে কোনো রকম যোগাযোগ বা কথা হয়েছে কিনা, 1। আর 2 হচ্ছে যে উপমহাদেশেই তো সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে, মানে পাকিস্তানে কাল থেকে 50% গণপরিবহন যেটা সেটা বন্ধ হয়ে গেছে, এবং ওয়ার্ক ফ্রম হোম, মানে একেবারে আপনি কোভিডের কথা বললেন, 2 দিনের ওয়ার্ক ফ্রম হোম চালু করা হয়েছে, তার কারণ গাড়ি চলবে তার জ্বালানি তেলটুকু নেই। বাংলাদেশ ইতিমধ্যে ভারত থেকে আবার তেল নিয়েছে, আমাদেরই এই সংকট। তো এই সার্বিকভাবে দেখলে কিন্তু প্রতিবেশী দেশগুলোর থেকে এই মুহূর্তে ভারতবর্ষ একটু হলেও বেটার জায়গায় আছে। আপনার সঙ্গে কেন্দ্রের কোনো কথা হয়েছে এ নিয়ে? কোনো সাজেশন দেবেন আপনি? কেন্দ্র সাজেশন না, আমার ডিমান্ড এটা যে এসেনশিয়াল কমোডিটি, স্মল রেস্টুরেন্ট, পরিবহন যারা গ্যাসে চলে, এবং বিশেষ করে মিড ডে মিল, আইসিডিএস, হসপিটালগুলো, হস্টেলগুলো, এগুলো বিশেষ করে এসেনশিয়াল কমোডিটিস এর মধ্যে রেখে এদের স্পেশাল, এবং ডোমেস্টিক যেটা মানে মানুষ সাধারণ ঘরের পরিবার, সামাজিক পরিবার, আমাদের গৃহস্থরা, তারা যাতে গ্যাস পায় তার জন্য একটা আলাদা প্ল্যানিং করা দরকার। প্রথমে দেখে নিতে হবে যে আমার গ্যাস ভান্ডারে কত গ্যাস মজুত আছে, এবং সেই গ্যাসটা আমি কতদিন সাপ্লাই করতে পারবো, কারণ পেট্রোলিয়াম মিনিস্ট্রি তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে, আমাদের হাতে নয়। আপনারা যদি বলেন আমাদের অবস্থা ভালো, তাহলে ব্যাঙ্গালোরের সব হোটেল ভালো হয়ে গেল কি করে, বন্ধ হয়ে গেল কি করে? না না, আমাদের মানে আমি বলছি আপনাকে দায়িত্ব নিয়ে যে রাজ্যের অবস্থা আমি আপনাকে বলছি, প্রথম হলো ব্যাঙ্গালোর, তারপরে মহারাষ্ট্র, এমনকি লখনৌয়ের মতো শহর, এবং কাল থেকে আমাদের এখানেও যে সমস্ত রেস্তোরাঁ, মিষ্টির দোকান সরাসরি ইম্প্যাক্ট হয়েছে। আইস হোটেলগুলো তাদের অর্ধেক বন্ধ হয়ে গেছে, অর্ধেক আবার সেই আমাদের ছোটবেলার মতো কাঠকয়লায় শিফট করতে হয়েছে। সংকট একেবারে গভীর। আপনি তো জানেন যে তারা পাবে কোথায়? তারা যে স্টোভ জ্বালাবে, কেরোসিনটা পাবে কোথায়? সেন্ট্রাল গভর্নমেন্ট তো কেরোসিন সাপ্লাইও বন্ধ করে দিয়েছে। একবারও ভেবেছে যে এইরকম পরিস্থিতি আসলে কি করবার দরকার? যে কোন, ওরা তো জানে যুদ্ধ তো লেগেছে আজকে অনেক দিন হয়ে গেছে, কি একটা মিটিং করছে চিফ সেক্রেটারির সাথে, এখনো হোম সেক্রেটারি লেভেল, বুঝুন, ওরা কথায় কথায় ধমকায়, এসআইআর করতে পারে, ভোটার লিস্টের নাম কাটতে পারে, কিন্তু এখন দেখুন রাজনীতি থেকে অর্থনীতি টোটালটাই ধ্বংস করে দিয়েছে। রিজার্ভ ভান্ডারটা কোথায়?
আমার যদি জিজ্ঞেস মানে করেন, আমাদের আমি স্টেটে চাল চিফ procurement সেক্রেটারির করি। সঙ্গে মিটিং হচ্ছে। আরে সেই মিটিং এর তো কোনো ভ্যালু নেই, আমাকে তো অল্টারনেটিভ প্ল্যান তৈরি আচ্ছা। করতে হবে। আমি সকাল থেকে 4-5 বার প্ল্যান তৈরি করার জন্য ধরুন আমি হেল্প করতে পারি, আচ্ছা। কিন্তু আমি হেল্প করবো কি করে? হ্যাঁ। সাপ্লাই চেন তো আমার হাতে নেই, সাপ্লাই চেন তো কেন্দ্রীয় সরকারের হাতে। পেট্রোলিয়াম মিনিস্ট্রি, অয়েল মিনিস্ট্রি তো ওরা করে, গ্যাসের এজেন্সি তো ওরা দেয়। তো এত গ্যাসের এজেন্সি দিয়েছে বিজেপি পার্টির মেম্বারদের, তারা কি করছে? প্রত্যেকটা পেট্রোল পাম্প তাদের হাতে, নরেন্দ্র মোদীর ছবি লাগিয়ে রাখে। তারা কি করছে? তারা একবারও ভেবেছে এসআইআর করতে 1 সেকেন্ড লাগে, এজেন্সি লাগাতে 1 সেকেন্ড লাগে, আর গ্যাসের ভান্ডারটা মজুত আছে কিনা না দেখার আগেই 25 দিন পরে গ্যাস পাবেন, এই কথাটা বলে দিয়ে ওরা ব্ল্যাকমেলার এবং হোর্ডারদের হাত শক্তিশালী করেছে। আমরা বোঝাবো, আমরা এসপিডিএম কে অলরেডি নির্দেশ দিয়েছি টু টক টু দেম ইফ দেয়ার ইজ এনিথিং ফাউল। আমরা বলেছি নজর রাখতে, হ্যাঁ, কিন্তু একদম, আমি যদি আরো বেশি করে ফোর্স ইউজ করি তাই কিন্তু উল্টোটা হবে। আমি ফোর্স ইউজ করব না, আমি ভালোবেসে বোঝাবো যাতে কেউ হোর্ডিং না করে। কারণ দেখবেন আলু যখন দাম বেড়ে যায়, আমাদের কিছু লোক আছে আলু পাঠিয়ে দেয় অন্যান্য জায়গায়, যারা আমাদের পরিযায়ী শ্রমিকদের ধরে মারে। আমাদের লোকেদেরই বুঝতে হবে আজকে আলু যখন বাজারে মাঠে পড়ে আছে, কারণ আলুর ফলন এবার বেশি হয়েছে, আমরা প্ল্যান করে আলুটা তুলে নিচ্ছি কোল্ড স্টোরেজে। তার কারণ আমি আইসিডিএস এ দিতে পারবো, আমি সুফল বাংলায় দিতে পারবো, আমি মিড ডে মিলে দিতে পারবো, আমি হসপিটালগুলোতে দিতে পারবো। যেমন আমরা প্রায় 54 লক্ষ মেট্রিক টন ধান প্রকিউরমেন্ট করি, যে রেশনে যে চালটা দেওয়া হয় চাষিদের থেকে আমরা ডাইরেক্ট কিনি। সুতরাং আমরা কিন্তু একটা প্ল্যানিং করি, আমি প্রতিবার মিটিং করি, আমাদের একটা কমিটি আছে ট্রেডার্সদের নিয়ে, চাষিদের নিয়ে। সেটা হচ্ছে যে তোমার কত উৎপাদন আছে আর আমার মাস পর্যন্ত কতটা আলু, নতুন আলু উঠবার আগে আমার কতটা স্টোরেজে থাকবে। আমি পুরো আগামী 6 মাস দেখে নিয়ে প্ল্যানিংটা করে রাখি। তো আমরা যদি করতে পারি, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি শুধু খাবে আর পড়বে আর গালাগালি দেবে আর রিজিন দেখাবে? তারা কোনো প্ল্যানিং করবে না, আর যে শেষ সময় এসে বলবে কোভিডের ওষুধের সময় একটা পুরো ব্র্যাকেট করে বলে দিয়েছে এই কোম্পানিটা থেকে কিনতে হবে। এই কোম্পানিটা কিন্তু অনেক বাজে ওষুধও দিয়েছে। আমার কথা হচ্ছে আমি কোথা থেকে কিনবো সেটা আমি বুঝবো, এটা মানুষের স্বাধীনতা, কিন্তু তোমাকে সাপ্লাই চেন ওপেন করতে হবে। আমি আগে তো দেশকে বাঁচাবো, তারপরে এবং সেখানে পরিকল্পনা, অবশ্যই পরিকল্পনা ছাড়া একেবারে কোনো কিছুই কার্যকরী হবে না। কিন্তু একটা জায়গায় আপনার সঙ্গে আমি দ্বিমত মার্জনা করবেন, সেটা হচ্ছে মজুদদার এবং কালোবাজারিদের ভালোবাসা দিয়ে বুঝিয়ে কিন্তু দিদি কাজের কাজ কিছু হয় না। তারা তো এইটা জেনেই মজুদ করে যে তারা যে তারা বেআইনি কাজ করছে। শুনুন, আমি মজুদদারের পক্ষে নই, প্লিজ এটা আন্ডারস্ট্যান্ড, আমাকে ভুল বুঝবেন না। আমি যেটা আপনাকে প্র্যাকটিক্যাল সেন্সের কথা বলছি, মানুষের প্রয়োজনে সব মানুষকে কাজে লাগাতে হয়। যদি কেউ হোর্ডিং করে থাকে এটার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার, কারণ আগে থেকে তাদের অ্যানাউন্স করাটা উচিত হয়নি যে 25 দিন পরে পাবেন। সেই জন্য এইবার একটা আমি এবার আপনাদের বলি, আমি যেহেতু একটা মেজর ক্রাইসিস আজ থেকে হয়েছে, সেটা হচ্ছে দিদি অটো নিয়ে। ধরুন আমাদের পরিবহন ব্যবস্থা শেষ করতে দিন, আমি জানি, আমি ভাবছি, আপনি আগে মজুদারের ব্যাপারটা শেষ করতে দিন। আপনি তো আপনাদের আমরা খবর দিই না কিছু আমি এই ব্যাপারে, কারণ যেটা ভেতরে ভেতরে করতে হয়। আমরা অলরেডি ডিএমএসপিদের ইনস্ট্রাকশন দিয়েছি যে তাদের সাথে কথা বলতে, ব্ল্যাক মার্কেটিয়ার বা ওরা যারা আছে আগে আমরা বোঝাবো। তাতে যদি না বোঝে সে মালগুলো দরকার হলে গভর্নমেন্ট সিজ করবে, গভর্নমেন্ট সিজ করে গভর্নমেন্ট আইসিডিএস সেন্টারে মিড ডে মিলে যেখানে যেখানে প্রয়োজন দিয়ে দেবে। গভর্নমেন্টের হাতে তো সেই পাওয়ার আছে, সেই পাওয়ারটা আমরা ইউজ করবো। আমাদের তো এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আছে, সেটা আমরা কি করব সেটা আমরা যদি আগেই জানিয়ে দিই তাহলে কিন্তু তারা তো অনেকে সাবধান হয়ে যাবে, অন্য দেশে রাজ্যে পাঠিয়ে দেবে। ঠিক আমি এটা মানছি আপনার কথা। এই পরিবহন ব্যবস্থায় মানে অটো তো একটা মেজর ভূমিকা পালন করে, বাসের পাশাপাশি আমাদের গণপরিবহনটাকে সচল রাখে। একটা অটোর ধরুন ট্রিপ লেন্থ হয় 5 থেকে 6 কিলোমিটার। তো এইখানে যেভাবে ক্রাইসিস হয়েছে এরপরে অবধারিত যেটা সেটা হচ্ছে, এবং তার জন্য আমি অন্তত অটোওয়ালাদের দোষ দেখি না, যে জ্বালানি এমন ভাবে বেড়েছে
আমি অঙ্কটা দেখছিলাম, এরপরে অবধারিতভাবে ভাড়া বাড়বে। তো এইটা নিয়ে মানে কি ভাবছেন? এক তো অটোর সংখ্যা কমে যাবে, দুই হচ্ছে ভাড়া বাড়বে। তো কোনো মানে ওয়ে আউট কি আছে? দেখুন, আমার কথা হচ্ছে যে অটোতে যারা গ্যাসে চালায়, সাপ্লাইটা যদি না থাকে সে চালাবে কোত্থেকে? রেস্টুরেন্টে যদি গ্যাসের সাপ্লাই না থাকে রেস্টুরেন্টে চলবে কোত্থেকে? এতে তো কর্মসংস্থানে বেকার হয়ে যাবে অনেক ছেলে মেয়ে। হোটেলে যদি গ্যাস সাপ্লাই না থাকে, অলরেডি আউটলেট বন্ধ হতে শুরু করেছে। হ্যাঁ, অলরেডি ব্যাঙ্গালোরে সমস্ত হোটেল বন্ধ হয়ে গেছে। তো এই জন্য গভর্নমেন্টের প্ল্যানিং এর দরকার ছিল না? আমি প্রথম জানতে চাই সংসদে এটা আলোচনা করে দরকার গভর্নমেন্টের বিবৃতি দেওয়া কত ওদের ভান্ডারে আছে, এবং যখন গ্যাস ভান্ডার সেটা ভাগ করে দিতে হবে মানুষের মধ্যে, যা আছে সমান ভাগ করতে হবে, সমান ভাগ করে দিতে হবে। কোথা থেকে আমরা পেতে পারি, কার কার কাছে অ্যাভেলেবেল আছে, তার জন্য একটা প্ল্যানিং করতে হবে। আর পেট্রোলিয়াম ডিপার্টমেন্টকে, প্রাইম মিনিস্টারকে আর হোম মিনিস্টারকে বলবো, এজেন্সির দিকে না তাকিয়ে আর এসআইআর এর নাম কাটার দিকে না তাকিয়ে, মানুষের গণতান্ত্রিক অধিকার না কেটে, পার্লামেন্ট চলছে, পার্লামেন্টে তাদের জবাবদিহি করতেই হবে। প্লাস অল্টারনেটিভ প্ল্যান অফ অ্যাকশন বলবে। হোম সেক্রেটারিকে দিয়ে মিটিং করে এত ক্যাজুয়ালি নিলে হবে না। হোম সেক্রেটারি কি ক্ষমতা? আপনি বলছেন কোভিড এর সময় যেটা মিটিং হতো, যে একদম প্রধানমন্ত্রী আর বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলতেন সরাসরি? আমার প্রধানমন্ত্রীর দরকার নেই, আমার কোন স্তরে মিটিং চাইছেন? আমি কোন স্তরে মিটিং চাইছি না, এই মিটিং এর কোনো ভ্যালু নেই। আমি প্ল্যানিং চাইছি, মানুষের যাতে সাপ্লাই চেইন বন্ধ না হয় সেজন্য কি করছে সেটা আমি জানতে চাইছি। দিদি, আরেকটা প্রশ্ন, যদিও আমি জানি যে এই গ্যাসের দাম বা পেট্রোলিয়াম প্রোডাক্ট বাবদ রাজ্যের কাছে যে টাকাটা পৌঁছয় সেটা জনগণের ক্ষেত্রে ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ, এবং রাজ্যের ফান্ডিং এর একটা বড় অংশ সেখান থেকে আসে। আমি ফান্ড আমরা 4 বছর ধরে আমাদের ফান্ড পাই না। তা সত্ত্বেও দরকার মানি এখানে ফ্যাক্টর নয়। মানুষকে প্রয়োজনে আমরা সাবসিডি দিতে পারি, কিন্তু সাপ্লাই না হলে সাবসিডিটা দেবো কোথায়? ঠিক 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 আমি সাবসিডির কথাতেই আসছিলাম, যে 879 টাকা যখন দাম ছিল তখন কেন্দ্র পেত 20 টাকা 93 পয়সা, রাজ্য পেত 20 টাকা 93 পয়সা, এখন আরো বেড়েছে। তো এইখান থেকে কোনো সাবসিডি কথা কি রাজ্য ভাবছে রিলিফ দেওয়ার জন্য? ইজ নট দ্য প্রায়োরিটি, প্রায়োরিটি হচ্ছে সাপ্লাই। এখন তো ক্রাইসিস ম্যানেজমেন্ট। হ্যাঁ, এখন সাপ্লাইটা হলে তখন আমি তো এসব ভাববো। আমি তো নিশ্চয়ই চাইবো না মিড ডে মিল আটকে যাবে সাবসিডির জন্য, আমি তো নিশ্চয়ই চাইবো না আইসিডিএস আটকে যাবে সাবসিডির জন্য, হসপিটাল আটকে যাবে সাবসিডির জন্য। ফান্ড এখানে যেমন করে হোক আমরা জোগাড় করব, কিন্তু সেটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সাপ্লাই চেনটা আমাদের ফার্স্ট ওপেন করতে হবে, এবং সাপ্লাই চেনটা কোথায় মজবুত আছে, কোথায় পাওয়া যেতে পারে, সেই সাপ্লাই চেনটা আগে দেখার দরকার। সাপ্লাই চেনই যদি না থাকে আপনি সাবসিডিটা কাকে দেবেন? আমি এইখানে আরেকটা জায়গা আনতে চাইছি, যেটা অবস্থাপন্ন যারা বিকল্পের কথা ভাবছে, যে যারা মিটিং এ গেছিল, শুনুন, তাদের ইনপুট হচ্ছে সাপ্লাই চেন দিতে পারলো না। যেটা হোম সেক্রেটারি মিটিং করেছে, সাপ্লাই চেন দিতে পারলো না। হোম সেক্রেটারি মিটিং করছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে, তারা সাপ্লাই চেন দিতে পারেনি। আপনি গভর্নমেন্টের তরফ থেকে ইনফরমেশন পেলাম যে সাপ্লাই চেনটা দিতে পারলো না। আরেকটা এর সরাসরি ইমপ্যাক্ট যেটা হবে সেটা হচ্ছে ফান্ডের জন্য প্রবলেম হবে না, আমি দরকার হলে ভিক্ষে করে ফান্ড জোগাড় করব, কিন্তু সাপ্লাই চেন দিতে হবে। মানুষ যাতে সাপ্লাই পায় তার ব্যবস্থা আগে করতে হবে। মানে ধরুন বিকল্প হিসেবে আপনি সঠিকভাবে বললেন যে এখন তো কাঠ কয়লা এই ট্রান্সফারটা সহজ কথা নয়, এবং তাতে পরিবেশ দূষণের সংকটও আছে। অনেকে চিন্তা করছি না, মানুষ আগে তো দুটো পেটে খাবে, কাঠ কয়লা কোথায় পাবে? তাহলে জঙ্গলের লোকেরা কোথায় যাবে? আপনি আমাকে বলুন, সে যে কাঠ কয়লা নিয়ে করবে তার জন্য তো গুল দিতে হবে, কাঠ কয়লা দিতে হবে, ঘুঁটে দিতে হবে, সেগুলো কোথা থেকে পাবে? যারা গ্রামের দিকে রান্না করে তারা এগুলো জানে, এগুলো লাগবে, তাকে তো জোগাড় করতে হবে। কোথা থেকে জোগাড় করবে? তার জন্য শহরে যদি আপনি শুনুন, একটু কেরোসিন চাই, আর ইন্ডেন দিয়ে লোকে বড় জোর একটু চা করতে পারে, একটু কফি করতে পারে, একটু গরম জল করতে পারে,
একটু বাচ্চার দুধ করতে পারে, একটু ছোটখাটো একজন দুজনের একটা ভাতে ভাত ফুটিয়ে নিতে পারে, কিন্তু এর থেকে বেশি তো পারে না। এবার ধরুন বিকল্প যেটা আরেকটা শহরের দিকে আছে সেটা হচ্ছে ওই ইন্ডাকশন ওভেন বা ইন্ডাকশন প্রেসার কুকার ব্যবহার, সেখানে আবার আপনার বিদ্যুতের চাহিদাও বেড়ে যাবে রাতারাতি, এটাও একটা পরোক্ষ প্রভাব আছে। লোডশেডিং হতে শুরু হবে, তাহলে তো আবার লোডশেডিং হতে শুরু হবে। হ্যাঁ সেটাই তো বলছি, একদম পরোক্ষ প্রভাব আছে তার। গরমকাল এমনিতেই এসির চাহিদা এত বেড়ে গেছে, এবং আগে যে এসির চাহিদা ছিল তার থেকে প্রোডাকশন অনেক বাড়ানোর ফলেও এসির চাহিদা কিন্তু অনেক বেড়ে গেছে। এক একটা বাড়িতে এক একটা রুমেই প্রায় 3-4টে করে এসি থাকে। সে দরকার হলে এসির চাহিদা একটু কমিয়ে রান্নার চাহিদার জন্য সেটা একটু হেল্প করা যেতে পারে, কিন্তু সেটা বিদ্যুৎ আমরা সাবসিডি দিয়ে এর জন্য। মনে রাখবেন আমরা প্রতি বছর পাওয়ার ডিপার্টমেন্টকে প্রায় 700 থেকে 1,500 কোটি টাকা সাবসিডি দিই, কোনোদিন দাম বাড়াই না। সিএসসি যে দামটা বাড়ায় আমরা সেই দামটা কিন্তু স্টেট গভর্নমেন্ট বাড়াই না। দিদি, অর্থাৎ আমি এইভাবে সাম আপ করতে পারি যে এক হচ্ছে কালকে আপনার গুরুত্বপূর্ণ মিটিং আছে যেখানে নিঃসন্দেহে মিড ডে মিল থেকে, হাসপাতালের ক্যান্টিন থেকে সাধারণ মানুষের ব্যবহার এবং পরিবহন ক্ষেত্রে অটো ইত্যাদির ক্ষেত্রে এই সংকট আলোচিত হবে, এবং আপনি পাশাপাশি এই দাবি তুলছেন যে কেন্দ্রকে অবিলম্বে সংসদে বিবৃতি দিতে হবে এবং রাজ্যের সঙ্গে একটা সুষ্ঠু কোঅর্ডিনেশন, সেটা তো স্বাভাবিকভাবেই পরিকল্পনা। গ্যাসের ভান্ডারে কত সঞ্চিত আছে এবং সেটা যদি তাদের আন্ডারে থাকে তাহলে ব্ল্যাকমেলিং হলে তো তারা দায়ী। তার কারণ এখন যত গ্যাসের এজেন্সি 12 বছরে দেওয়া হয়েছে সবটাই বিজেপি পার্টিকে দেওয়া হয়েছে যতদূর আমি জানি। রাতারাতি সব গ্যাস উধাও হয়ে গেল। আর কেন বললো 25 দিন আগে অ্যাপ্লাই করতে হবে? এই কথাটা আমার আপত্তি আছে। আমরা যদি বুদ্ধিমান হই, আমার প্ল্যানিং আমি বলবো না, আমি অল্টারনেটিভ ভেবে তবে বলবো। সেটা কালকে বলবেন? না না, আমার অল্টারনেটিভ তো সাপ্লাই চেন আমার হাতে নেই। সাপ্লাই চেনটা আমাদের দিতে হবে, তারপরে সব সিদ্ধান্ত হবে। আর ব্ল্যাকমেলিং বা হোর্ডিং যারা করছে আমাদের সিদ্ধান্ত, আমাদের সবাই সজাগ আছে এবং উই আর টেকিং ফুল কেয়ার। দিদি অনেক ধন্যবাদ। কালকে নিঃসন্দেহে আপনার বৈঠকের দিকে আমাদের নজর থাকবে। নজর থাকুক, কিন্তু আজকে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট বৈঠক করে কোনো সাপ্লাই চেন বলতে পারেনি, সেটা স্টেট পাবে কোত্থেকে? স্টেটে যদি সাপ্লাই চেনটা সেন্ট্রালের হাতে থাকে, আপনি কি কেন্দ্রের সঙ্গে আর কোঅর্ডিনেট করবেন? ডিসক্রিমিনেশন করা উচিত না, সব স্টেটকে সমানভাবে ভাগ করে দেওয়া উচিত যা আছে মজুদ ভান্ডার। এবং আরো মজুদ ভান্ডার কোথায় কোথায় পাওয়া যাবে নজর রাখা উচিত। আমরা যাদের পাঠাচ্ছি তেল, এই পাঠাচ্ছি গ্যাস, এখন আপাতত আমাদের জন্য রাখা উচিত, স্থগিত রাখা উচিত। নিজেদের দেশের জন্য তারপরে ইনকাম হবে, আগে দেশ বাঁচুক তারপরে ইনকাম হবে। কারণ আমাদের এখান থেকে তো অনেক গ্যাস অনেক জায়গায় সাপ্লাই হয়, আমি জানি, নামগুলোও জানি কারা করে। আমি অন্য দেশকে ডিপ্রাইভ করতে চাই না, কিন্তু আমাদের নিজেদের দেশকে তো আগে বাঁচতে হবে, আগে তো ঘর। অবশ্যই, এখানে আমি সম্পূর্ণ একমত দিদি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। থ্যাংক ইউ। 12 দিনে পড়েছে ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে ইরানের যুদ্ধ। লাগাতার মিসাইল পড়ছে, ড্রোন উঠছে, বোমা ফেলা হচ্ছে, কালো ধোঁয়া, হাজার হাজার মৃত্যু, ছিন্ন ভিন্ন শিশুর দেহ। সবাই হুঙ্কার ছাড়ছে, থামানোর কেউ নেই। যুদ্ধের এই আবহেই বড়সড় সিদ্ধান্ত নিল ইরান। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দনিয়ামালি জানিয়েছেন, এই দুর্নীতিপরায়ণ শাসন ব্যবস্থা আমাদের নেতাকে খুন করেছে। কোনো পরিস্থিতিতেই আমরা ফুটবল বিশ্বকাপে খেলতে পারি না। মেক্সিকো এবং কানাডার সঙ্গে যৌথভাবে 2026 সালের ফুটবল বিশ্বকাপের আয়োজন করছে আমেরিকা, কিন্তু ইরানের গ্রুপ স্টেজের সমস্ত খেলাই আমেরিকার বিভিন্ন শহরে পড়েছে। এই পরিস্থিতিতে ইরানের ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, আমাদের শিশুরা নিরাপদ নয়। গত 8 মাসে তাদের শহীদ হতে হয়েছে, তাই আমরা কোনোভাবেই বিশ্বকাপে উপস্থিত থাকতে পারি না। পশ্চিম এশিয়া যুদ্ধের জেরে সংকটে ভারতও, চাপে সাধারণ মানুষ, তাদের প্রাণ ওষ্ঠাগত। যুদ্ধ শুরু হতে না হতেই তাদের উপর চাপ বাড়ানো শুরু হয়ে গেছে। বাড়িয়ে দেয়া হচ্ছে সব জিনিসের দাম। 17 মার্চ থেকে 12 মার্চ 5 দিনে বেড়েছে রান্নার গ্যাস, বাণিজ্যিক গ্যাস, অটোয় ব্যবহৃত এলপিজির দাম। অটোর এলপিজির দাম হঠাৎই কেজিতে 5 টাকা করে বাড়ানো হয়েছে। মাথায় হাত অটো চালকদের। আর শুধু যে দামই বেড়েছে তা নয়, টাকা দিলেও মিলছে না গ্যাস। অনেক খারাপ গ্যাস যে অনেক হ্যারাসমেন্ট হচ্ছে আমরা, তার উপরে দাম বেড়ে যাচ্ছে 5 টাকা হঠাৎ করে। কালকে দেখবেন আবার দাম বেড়ে যাবে, এতে কিছু বলার নেই। 4 ঘন্টা লাইনে যদি গাড়ি গ্যাস নেব
তারপরে ভাড়া কখন খাটবো? অটো চালানোর জন্য গ্যাসের খোঁজে এক পেট্রোল পাম্প থেকে আরেক পেট্রোল পাম্প হন্যে হয়ে ঘুরছেন অটো চালকরা। বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে সকাল থেকে এলপিজির জন্য হাহাকার। যেমন আমরা যে জায়গায় রয়েছি এটা হচ্ছে তারাতলা। সেই তারাতলা যে জায়গায় দেখতে পাচ্ছি মূলত এলপিজির জন্য অটোর একেবারে লম্বা লাইন। যারা অটো চালকরা রয়েছেন তারা এসছেন এবং আজকের থেকে ইতিমধ্যে এলপিজির যে রেট ছিল সেটাও বেড়ে গেছে। গত 4-5 দিন বিশাল লাইন, 4 ঘন্টা আমাদের লাইনে চলে যাচ্ছে। 2 ঘন্টা ধরে এখন দাঁড়িয়ে আছি। মাল গ্যাস তো আছে কিন্তু লাইন প্রচুর আছে বলছে, ওই কারণে লেট হচ্ছে। একই ছবি রুবি থেকে কসবাতেও। কসবায় পেট্রোল পাম্পে যেখানে এলপিজি পাওয়া যায় তার বাইরে এই রকমই লম্বা লাইন, আর পাম্পে নো স্টক বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। অন্তত কয়েকশো অটো দাঁড়িয়ে রয়েছে এলপিজি পাওয়ার অপেক্ষায়। অটো চালকরা বিভিন্ন পাম্প ঘুরে ঘুরে যেখানে গ্যাস এসে পৌঁছচ্ছে সেই পাম্পে ছুটে আসছেন, পাওয়ার চেষ্টা করছেন। কটা পাম্প ঘুরলেন? এই রোডের গাড়ি, আমরা তো গ্যাস পাচ্ছি না। কটা পাম্প ঘুরে এলেন? কোথায় কোথায় গেছিলেন? লিচু রোড আছে, চেতলা আছে, যাদবপুর আছে, প্রচুর লাইন, 150-200 করে গাড়ির লাইন। কিভাবে রুজি রুটি চলবে ভেবেই পাচ্ছেন না অটো চালকরা। কোনো জায়গা নেই, কি খাবো আর রোজগারি হচ্ছে না আমাদের। 3 দিন ধরে বসা, পাইনি। 350 লাইন কালকে ছিল আনোয়ার রোডের পাম্পে, 350 লাইন চলে এসেছি। কাটা গ্যাস তো কোথাও পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। আর পাম্পের গ্যাসও এখানে কালকের থেকে ছিল না, কালকে সকালবেলা থেকে ছিল না। একটা গ্যাসের ট্যাঙ্কার এসে পৌঁছেছে, আর সেই খবর পাওয়া মাত্র একেবারে চারিদিক থেকে অটো চালকরা এসে ভিড় করেছেন এই পাম্পে। পণ্ডিতিয়া রোড থেকে কালীঘাটের সদানন্দ রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে রানীকুঠি, দিকে দিকে একই চিত্র। পেট্রোল পাম্পে অটোর লম্বা লাইন। বিভিন্ন জায়গায় হাহাকার। আমরা রয়েছি পণ্ডিতিয়া রোডের একটি পেট্রোল পাম্পে, যেখানে সারিবদ্ধভাবে যারা অটো চালক তারা অটো নিয়ে এসে সকাল থেকে অপেক্ষা করছেন। সকালে তাদের কি উপার্জন হবে সেই ভাবনা চিন্তা না করে তাদের প্রথম চিন্তা হচ্ছে অটোর জ্বালানি। 300 অটো পুরো লাইন আছে একদম দেশপ্রিয় পার্ক থেকে এই পর্যন্ত আমাদের পাম্পটা সবসময় আসছে। অনেক খারাপ গ্যাস দিয়ে অনেক হ্যারাসমেন্ট হচ্ছে আমরা, তার উপরে দাম বেড়ে যাচ্ছে 5 টাকা হঠাৎ করে, ফির কালকে দেখবেন আবার দাম বেড়ে যাবে। এতে কিছু বলার নেই। প্রচুর হ্যারাসমেন্ট হচ্ছে। আমরা তো গ্যাস বাড়ছে, আমরা তো প্যাসেঞ্জার কার ভাড়া বাড়াতে পারছি না। 5 টাকা আজকে বেড়ে গেল, ফের কিছুদিন পর আবার বাড়তে পারে। এই পরিস্থিতিতে কার্যত হিমশিম খাচ্ছেন পেট্রোল পাম্পের কর্মীরাও। আপনাদের এখানে তো সকাল থেকে পেট্রোল পাম্প খোলা ছিল, কিন্তু সকালে কি সাপ্লাই ছিল না? না, সাপ্লাই ছিল না। আমাদের গাড়ি এসছে ট্যাঙ্কার, তারপরে আমরা কন্টিনিউ দেওয়া শুরু করেছি, কিন্তু আমাদের কাছে মেলটা এসছে খানিকক্ষণ আগে, তারপরে আমরা রেটটা চেঞ্জ করেছি, দামটা বাড়লো। আমার সহকর্মী যে লাইন দেখাচ্ছে, এই লাইন দেশপ্রিয় পার্ক থেকে অটোর লম্বা লাইন। এলপিজি নেওয়ার জন্য অটোর যারা লাইন করেছে এবং এখন অবধি প্রায় 300 অটোতে এই এলপিজি জ্বালানি দিয়েছে, তেমনটাই জানাচ্ছেন এখানকার কর্মীরা। আমি সকাল 6টা থেকে বেরিয়েছি, অনেক জায়গা ঘুরে ঘুরে এখানে গ্যাস পাচ্ছি। ব্যারাকপুর থেকে দমদম শিথিলবোধ, বুধবার সকাল থেকে বিটি রোডের উপরে একাধিক পেট্রোল পাম্পে জোগান নেই এলপিজি ও সিএনজির। বেলঘরিয়া নীলগঞ্জ রোডে শুধুমাত্র এই পেট্রোল পাম্পেই মিলছে গ্যাস, ফলে সেখানে মারাত্মক ভিড়। ভোর রাত থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে অটো চালকরা। ক্যামেরাম্যান অভিজিৎ দত্ত তোমাকে ছবিটা দেখাচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি নীলগঞ্জ রোডের একটা রিফিলিং সেন্টার বেলঘরিয়া, সেখানে দীর্ঘ লাইন। সেই লাইন নীলগঞ্জ রোড ছাড়িয়ে বিটি রোড পর্যন্ত চলে গেছে। একেবারে সমস্ত পাম্প বন্ধ, অর্থাৎ বিটি রোডে ব্যারাকপুর থেকে সিতিরমোড় পর্যন্ত সমস্ত পাম্প বন্ধ, অর্থাৎ বেলঘরিয়া নীলগঞ্জ রোডের এই পাম্পটি খোলা রয়েছে এবং সেখানে রিফিলিং করা হচ্ছে। কোনো পাম্প নেই, গ্যাস পাম্পে গ্যাস নেই। রাত দুটোয়। আমি তো সকাল 6টা থেকে দাঁড়িয়ে আছি, গ্যাস পাওয়া যাচ্ছে না কোথাও। সমস্যা কি? গ্যাস পাওয়া যাচ্ছে, আমরা গ্যাস ভরতে না হলে গাড়ি চালাবো কিভাবে? কেউ কেউ মধ্যমগ্রাম থেকে বেলঘরিয়া এসেছেন গ্যাস ভরতে। এখানে গ্যাস সার্ভিস এতটাই কম, মানে টোটাল আপনার এখান থেকে আপ টু সোদপুর বলুন, আগরপাড়া বলুন, দক্ষিণেশ্বর বলুন, ব্যারাকপুর বলুন, কোথাও গ্যাস নেই। আমাদের এখানে এসে নিতে হচ্ছে। আজকে আমি এখানে লাইন দিয়েছি ভোর 4:45, এখন অব্দি আমি সেন্টারে এসে পৌঁছতে পারিনি। এরই মধ্যে কলকাতার কিছু রুটে অটোর ভাড়া বাড়িয়ে দেওয়া হচ্ছে। যেমন চিংড়িঘাটা থেকে এসটিএফ রুটে অটো ভাড়া বেড়েছে 3 টাকা, ফলে ওই রুটে অটো ভাড়া বেড়ে হয়েছে 18 টাকা। চিংড়িঘাটা স্বাস্থ্য ভবন রুটে অটো ভাড়া 2 টাকা বেড়ে হয়েছে 17 টাকা। তাদের এই ভাড়া বাড়ানোর জন্য যে একাধিক তারা সমস্যার মধ্যে পড়েছেন, যেমন হচ্ছে যে এলপিজির জন্য দীর্ঘক্ষণ ধরে তারা লাইন দিচ্ছেন, এলপিজি পাচ্ছেন না, ফলে দুবেলা তারা অটো চালাতে পারছেন না এবং তাদের নানা রকম সমস্যা হচ্ছে এবং তার জন্য কিন্তু ভাড়া বাড়াতে তারা বাধ্য হলেন বলছেন। ভাড়া তো বাড়ছে, বাট মানে চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে সাধারণ মানুষের জন্য আস্তে আস্তে। তো এখন আমাদের কিছু করার নেই, আমাদের তো ফলো করতেই হবে। 15 টাকা ছিল, এখন 18 টাকা হয়েছে। অফিস টাইমে একটু সমস্যা হচ্ছে, তখন অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়াতে হচ্ছে।
পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে তৈরি হচ্ছে জ্বালানি সংকট। একদিকে যেমন এলপিজি সংকট, তেমনই টান পড়তে শুরু করেছে বিমানের জ্বালানিতেও। ঘরোয়া গ্যাসের দাম বৃদ্ধি, বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি, অটোর গ্যাসের দাম বৃদ্ধি, তার জেরে অটোর ভাড়া বৃদ্ধি, এরই সঙ্গে বিমানেরও ভাড়া বৃদ্ধি। সাধারণ মানুষের উপর চাপই চাপ। সমস্যা যেখানেই হোক তাড়াতাড়ি চাপ চাপিয়ে দেওয়া হয় সাধারণের ঘাড়ে। কালকে থেকে বুকিং করছি, বুকিং নিচ্ছে না, কোনো পাম্প নেই, গ্যাস পাম্পে গ্যাস নেই। এত বাড়ছে বাট মানে চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে সাধারণ মানুষের জন্য আস্তে আস্তে। সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, কার দিকে তুমি গুলি ছুটছো হে, এখানে সবাই মানুষ। কিন্তু যুদ্ধমাত্রা কি আর তা কোনোদিন বুঝেছে? নইলে বারবার যুদ্ধ হয় আর হাজার হাজার শিশুকে বিশ্বের নানা প্রান্তে খুন করা হয়। আর যুদ্ধ মানেই হয় মানুষ মরবে, নয়তো মূল্যবৃদ্ধিতে পিছবে। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে 12ই মার্চ থেকে ধাপে ধাপে সব রুটে চালু করা হবে ফুয়েল সারচার্জ। এর জেরে দাম বাড়বে বিমানের টিকিটের। কোথাও সারচার্জ নেওয়া শুরু করলো এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, কোথাও সারচার্জ বাড়ানো হলো। 12ই মার্চ থেকে সব ঘরোয়া বিমানের টিকিটের উপর 399 টাকা করে সারচার্জ নেবে তারা। বর্তমানে ঘরোয়া বিমান পরিষেবায় জ্বালানির জন্য কোনো সারচার্জ নেওয়া হয় না, তবে বৃহস্পতিবার থেকে 399 টাকা করে সারচার্জ নেবে তারা। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলিতে যাওয়ার বিমানে 399 টাকা করে সারচার্জ নেওয়া হবে। পশ্চিম এশিয়ায় যাওয়ার বিমানগুলিতেও $10 সারচার্জ নেওয়া হবে বৃহস্পতিবার থেকেই। দক্ষিণ পূর্ব এশিয়ায় যাওয়ার বিমানগুলিতে আগামী বৃহস্পতিবার থেকে $60 সারচার্জ নেওয়া হবে। আফ্রিকার দেশগুলিতে যেতে সারচার্জ বাড়িয়ে করা হয়েছে $90। 18ই মার্চ থেকে ইউরোপ, উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়াগামী বিমানেও সারচার্জ বৃদ্ধি করেছে এয়ার ইন্ডিয়া। ইউরোপগামী বিমানগুলির সারচার্জ এখন $100 রয়েছে, তা বাড়িয়ে $125 করা হবে। উত্তর আমেরিকাগামী এবং অস্ট্রেলিয়াগামী বিমানগুলির জন্য এই সারচার্জ $150 থেকে বৃদ্ধি করে করা হবে $200। বা ইন্ডিয়াতে ইম্পোর্ট অফ ক্রুড অয়েল কম হচ্ছে। তো নাও অ্যাকচুয়ালি এভিয়েশনে যখন এই ভেরিয়েবল কস্টটা ক্যালকুলেট করা হয় ফ্লাইট অপারেশনে, সেটাকে কস্ট ইন্ডেক্সের মাধ্যমে করা হয়। হ্যাঁ, যে পার মিনিট টাইম কত লাগলো ফিউল কনজামশন, অ্যাজ ওয়েল এজ পার মিনিট ডলার্সে কী পরিমাণ কনজামশন হচ্ছে আর কি। তো এই পুরো ক্যালকুলেশনটা করে ফ্লাইট অপারেশন করা হয়। ইকোনমিক্যাল করতে হলে ফ্লাইটটাকে কস্ট ইন্ডেক্স নাম্বারকে কমাতে হয়। তো কস্ট ইন্ডেক্স নাম্বার কমানো হলে ফ্লাইট ট্রাভেলস ভ্যালোসিটি কমে যায়। আবার ফিউলের দাম যখন কমতে থাকে তখন মানে ডিউরেশন অফ ফ্লাইট কমানো যায় কস্ট ইন্ডেক্স বাড়িয়ে। আপাতত এয়ার ইন্ডিয়ার তরফে এই ঘোষণা করা হলেও ওয়াকিবহাল মহলের বক্তব্য, ধীরে ধীরে একই পথে হাঁটবে সব বিমান সংস্থাই। চাপ বাড়বে যাত্রীদের ওপর। যেমন অসমের বাসিন্দা সঞ্জিত পাল, ব্যবসার কাজে প্রায় কলকাতায় আসতে হয়। সমস্যা হয়ে যাবে না ভাড়া বাড়লে, প্রচুর সমস্যা। এগুলো তো আমাদের পকেট থেকে তো যাওয়া সম্ভব না। পরিষেবা ভালো হচ্ছে না, ভাড়া বাড়ছে। হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা সোমা দাস, ছেলে পড়াশোনা করে বেঙ্গালুরুতে। ছেলের সঙ্গে দেখা করতে মাঝে মধ্যে বেঙ্গালুরুতে যেতে হয়। আমার ছেলে এখন বাইরে থাকে, আমার মনে হয় যে না, এই পরিষেবাটা অনেকটা ফাস্ট। সেক্ষেত্রে যদি একটু ভাড়াটা একটু যদি প্রাইসটা যদি একটু সঠিক পর্যায়ে থাকে, তাহলে আমাদের সকলের পক্ষে সেটা ক্যারি করার অনেকটা সুবিধাজনক। চিকিৎসার জন্য বহু রোগীর গন্তব্য দক্ষিণ ভারত, যাতায়াতে ভরসা বিমানই। মধ্যবর্ত লোকও আছে, কেউ হয়তো ধরুন ডাক্তার দেখাতেই যাচ্ছে, তাদের ক্ষেত্রেও তো এটা অনেকটাই হাইফাই হয়ে যাচ্ছে না। যদি একটু ভাড়াটা কম হয় তাহলে সবার পক্ষেই ভালো হয়। एक साधारण परिवार के लिए तो बहुत बड़ी क्षति है कि 399 रुपये अगर बढ़ रहा है एक ट्रैवलर का कहीं भी ट्रैवल करने के लिए, जिनको अपने परिवार से मिलने या स्टूडेंट्स के लिए ये सबसे बड़ी तकलीफ का समय है और सरकार को उसमें ध्यान देना चाहिए। পশ্চিম এশিয়ায় যুদ্ধ হচ্ছে, আর সেই আগুনের আঁচ এসে পড়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের রান্নাঘরে। গোটা দেশের নানা প্রান্তে, নানা রাজ্যে চারদিকে সমস্যা। যোগান ও চাহিদার মধ্যে বিশাল ফারাক। কারোর সমস্যা বুকিং করার পর 8-10 দিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত বাড়িতে গ্যাসের সাপ্লাই আসেনি। কারোর আবার সমস্যা বুক করতে গিয়ে হোঁচট খেতে হচ্ছে। তার কারণ কোনোভাবেই বুকিং নিচ্ছে না অনলাইন ব্যবস্থা, কোনোভাবেই মিস কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করা যাচ্ছে না এলপিজি সিলিন্ডার বুক নিচ্ছে না। ওরা বলছে সার্ভার ডাউন করে যাচ্ছে। খালি উপায় মানে না খেয়ে মরতে হবে, কোনো ব্যবস্থাই করা এখনো হয়নি। এবার এদিকে যদি না দেয় তাহলে এবার সেই ব্যবস্থা করতে হবে, খেতে তো হবে। ওই কাঠের জালে রান্না, কয়লার জালে, আর কি হবে। ফোনে ট্রাই করছি, অনলাইনে ট্রাই করছি, কিন্তু হচ্ছে না। বারবার ধরে বলছে সার্ভার ডাউন আছে।
এখানেও বলছে সার্ভার ডাউন আছে, এখন আবার এক্সকিউজ দিচ্ছে যে আমার নাকি 15টার বেশি হয়ে গেছে তাই নাকি সার্ভার নিচ্ছে না। সমস্যা মানে বিশাল সমস্যা, বাড়িতে ছোট বাচ্চা যদি খেতে না পায় কি করে হবে। কারো গ্যাস বুকিং হয়ে গেছে কিন্তু সেই গ্যাস বাড়ি এসে পৌঁছয়নি, কারো বা গ্যাসের বুকিংই নিচ্ছে না। The number you have dialed is not available at the moment. Please call again later. आपके द्वारा डायल किए गए नंबर से संपर्क नहीं हो पा रहा है, कृपया कुछ देर बाद डायल कीजिए। আপনি যে নাম্বারটি ডায়াল করেছেন সেটি ইনভ্যালিড। অনুগ্রহ করে ডায়াল করা নাম্বারটি যাচাই করে নিন। आपके द्वारा डायल किया गया नंबर अमान्य है, कृपया डायल किए गए नंबर की जांच कर लें। এই অবস্থায় হন্যে হয়ে গ্যাস এজেন্সি বা ডিস্ট্রিবিউটরদের অফিসে দৌড়ে বেড়াচ্ছে সাধারণ মানুষ। ভাত বসেছি, ভাত গ্যাস নিভে গেছে। আমি তো 1 মাস 10-12 দিন হয়ে গেছে আমি আমার গ্যাস, তাহলে কেন এগুলো ওরা মনে হয় নিশ্চয়ই আমার নামে গ্যাসটা তুলে ব্ল্যাক করে দিচ্ছে, যার জন্য উনি ওটা দেখছে, সার্চ করছে, হয়তো পাচ্ছে না। রান্না খাওয়া বন্ধ, রান্না খাওয়া তো বন্ধ, এখন বাইরে থেকে কিনে কিনে কত খাবো বলুন। 3 তারিখে বুক করেছি, বুকিং নিয়েছে, কিন্তু বলছে বুকিং এর পরে 5-6 দিন পরে দেবে, সেটা আজকে 8 দিন 7 দিন হতে চললো, কোনো গ্যাস যায়নি। এবার এইভাবে কি চলে মানুষের? পণ্ডিতিয়া রোডের স্বনির্মল গ্যাস এজেন্সি, সকাল থেকে গ্রাহকদের ভিড়। কেউ জানতে এসেছেন কবে গ্যাস পাবেন, কেউ বা জানতে এসেছেন বহু চেষ্টাতেও গ্যাস বুক করা যাচ্ছে না। এই মুহূর্তে আমি এটি গ্যাস বুকিং এজেন্সির অফিসের ভিতরে রয়েছে এবং যেখানে দৃশ্য দেখা যাচ্ছে গ্রাহকরা এখানে ভিড় করে আছেন। ভিড় মাঝে মাঝে কমছে, মাঝে মাঝে বাড়ছে। যারা রয়েছেন নবীন প্রবীণ প্রত্যেকে রয়েছেন এবং এই গ্যাস এজেন্সির যিনি দায়িত্বে রয়েছেন তাকে রীতিমতো ঘিরে রয়েছেন গ্রাহকরা। গ্যাস বুক করার জন্য মোবাইল তো নাম্বারই যাচ্ছে না, কল ইজ নট গোয়িং থ্রু। সকাল থেকে 8-10 বার করেছি, যাচ্ছেই না, নো রিং নো নাথিং। ডেলিভারি গ্যাস আমার আজকের 1 সপ্তাহ হয়েছে আমার বুক হয়ে গেছে, কিন্তু আমার বলছে ফোনের মধ্যে দেখাচ্ছে যে ডেলিভারি দেওয়া হয়ে গেছে, কিন্তু গ্যাস আমার বাড়ি পৌঁছয়নি। রীতিমতো নাজেহাল অবস্থা গ্যাস এজেন্সির কর্মীর। সমস্যা, মেন সমস্যা যে বুকিং নিচ্ছে না, যেটা লোককে বোঝাচ্ছি রাত্রি 10টা থেকে ভোর 6টার মধ্যে ট্রাই করুন আইবিএসে বা মিস কলে, আর নাহলে হোয়াটসঅ্যাপ বুকিংটা শিখিয়ে দিচ্ছি আমি কিভাবে করতে হয়। পাজেল হয়ে যাচ্ছি। একই ছবি সার্ভে পার্কের এই গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসেও। যুদ্ধের কারণে গ্যাস সব জায়গায় পাওয়া যাচ্ছে না, গ্যাস এরকম বন্ধ হয়ে যাচ্ছে। এবার যারা গ্যাস দেয় বাড়িতে তাদেরকে ফোন করছি, তারা এই কথা সেই কথা নানান কথা শোনাচ্ছে। আমাদের তো একটা করে সিলিন্ডার, যার ডবল সিলিন্ডার আছে সে আবার গ্যাস আলাদা হয়তো কোথাও কোথাও হয়তো বিক্রি করে দিচ্ছে, কিছু করছে, কিন্তু আমরা তো সমস্যায় পড়ছি না। কিভাবে চলবে রান্না বান্না, খাওয়া কিভাবে হবে ভেবে পাচ্ছেন না অসংখ্য গ্রাহক। অনলাইনে বুক করছি, হঠাৎ দিকে অনলাইনে বুক নিচ্ছে না, বাট কোনো রেসপন্সও নেই। তাই এবার তো গ্যাস তো লাগবে না, রান্না তো করতে হবে, ওর জন্য আমরা সকাল সকালে লাইন দিই। গ্যাস নিয়ে রান্না বান্না করতে পারছি না, অনলাইনে বুকিং নিচ্ছে না। অনলাইনে আমরা 4-5 দিন ধরে ট্রাই করছি। একই ছবি কালীঘাট শতানন্দ রোডেও। এখানে আমরা রয়েছি কালীঘাট রোডে, সেখানে যে ডিস্ট্রিবিউটর আমার সহকর্মী ভগবান শাহকে দেখাতে বলছি, এই যে এখানে ভেতরে বহু মানুষ আছে, একে একে বেরোচ্ছে বিভিন্ন বয়সের মানুষ, এবং যারা এসেছেন আমার সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে সরাসরি কথা বলবো। আপনি এখানে কি জন্য? আমি এসেছিলাম গ্যাস বুক করেছিলাম, তো গ্যাস বুক করার পর এখানে গ্যাস নামার জন্য এসেছিল। গ্যাস বুকিং কবে করেছিল? 9 তারিখ। তো এখনো কি হচ্ছে না? এখন অব্দি হচ্ছে না, ওরা বললে 25 থেকে 30 দিন সময় লাগবে। মানুষের যতটা না অভাব তার থেকে বেশি তাদের হাহানি ভাব, এই বোধহয় পাবো না, এই বোধহয় খেতে পাবো না, এইগুলো মানুষের একটা অস্বাভাবিক একটা আচরণে বুঝি না কেন এগুলো হয়। ম্যাক্সিমাম মানুষ এই একটা মানে কি হবে কিছুই হবে না, সব ঠিক হয়ে যাবে। তবে গ্যাস বুকিং এর বিকল্প একটি পন্থাও কখনো কখনো কাজ করছে। গুগল পেটা খুলবেন, খোলার পর এখানে বিলস এন্ড রিচার্জ বলে আছে, এখানে উপরে একটা ম্যানেজ বলে অপশন আছে, এখানে টিপবেন, এখানে লেখা থাকবে সিলিন্ডার বুকিং, গ্যাস সিলিন্ডার বুকিং আছে। এখানে দেখছি যে অনেক কোম্পানি আছে, ভারত গ্যাস আছে, ভারত গ্যাস কমার্শিয়াল আছে, এইচপি সিলিন্ডার আছে, ইন্ডিয়ান গ্যাস সিলিন্ডার আছে। ইন্ডিয়ান গ্যাস সিলিন্ডারে আমরা ক্লিক করলাম, তারপরে করার পর এখানে না রেজিস্টার্ড ফোন নাম্বার, আর না হলে এখানে 16 ডিজিট এলপিজি আইডি।
আচ্ছা, এই যে কলামটা আমরা দেখতে পাচ্ছি, এখানে এন্টার অ্যাকাউন্ট ডিটেল আছে। এখানে হয় আপনি আপনার যে নম্বর থেকে বুক করে থাকেন, অর্থাৎ যে নম্বর আপনার নথিভুক্ত সেটা দিতে হবে, অথবা ফোন নাম্বার দিতে হবে, অথবা আমাকে এলপিজি আইডি দিতে হবে। এই এলপিজি আইডি কোথা থেকে পাবেন? এলপিজি আইডি পেতে গেলে আপনার বাড়িতে এর আগে যে সমস্ত গ্যাস আপনারা নিয়েছেন, এলপিজি সিলিন্ডার নিয়েছেন, যে রসিদটা পেয়েছেন, কম্পিউটারাইজড রসিদ, সেই রসিদের মধ্যে আমরা যদি এরকম একটা রসিদ তুলে ধরি, সেই রসিদের মধ্যে কনজিউমার আইডি লেখা রয়েছে, একটা বড়সড় 16 ডিজিটের একটা নম্বর, একদম কনজিউমার আইডি বলেই লেখা রয়েছে। এই 16 সংখ্যার আইডিটা আপনারা আগে হাতে নেবেন। তারপর কি করব? তারপরে আইডিটা মারবেন, এখানে ইনপুট হবে। এখানে এই 16 ডিজিট আইডি এখানে করার পর এখানে দেখবেন আপনার এখানে একটা আপনার নাম, কনজিউমার নাম্বার, সমস্ত জিনিস আসবে। আসার পর কন্টিনিউ করলে আপনার এখানে বুকিং এর অপশন আছে, পে নাও, গ্যাস সিলিন্ডার পে নাও, গ্যাসের একটা প্রাইস আসবে, পে নাও, ওখানে ক্লিক করার পর আপনি যেমন পেমেন্ট করেন সেরকম পেমেন্ট করলেই বুকিং নিয়ে নেবে। কিন্তু তাতে তো আর গ্যাসের সিলিন্ডার বাড়িতে এসে হাজির হচ্ছে না, তার জন্য তো হাপিত্তেশ করে বসে থাকতে হচ্ছে। নিরুপায় আমরা, ঝামেলা করে আমাদেরকে গ্যাস নিতে হচ্ছে, পয়সা দিয়ে জিনিস নেবো, তার জন্য আবার ঝামেলা মারপিট। একদিকে বুকিং করতে গিয়ে সার্ভার বিভ্রাট, অনেকে আবার বুকিং করেও হাতে পাচ্ছেন না সিলিন্ডার, অর্থাৎ টাকা দিলেও মিলছে না গ্যাস। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এসে পড়েছে পশ্চিমবঙ্গের রান্নাঘরে। লম্বা লাইন, ক্ষোভ বিক্ষোভ। গ্যাস সিলিন্ডারের আকালে জেলায় জেলায় দেখা গেল ভোগান্তির এই ছবি। গ্যাসের গোডাউনের সামনে লম্বা লাইন, গ্যাস সিলিন্ডারের আকালের ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। বুকিং করার পরও গ্যাস না পাওয়ার অভিযোগ তুলেছেন অনেকে। আমরা এই মুহূর্তে কাটোয়ার একটি গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং সেখানে দেখা যাচ্ছে প্রচুর গ্রাহক তারা রয়েছে। তাদের একটাই অভিযোগ যে বারবার করে বুকিং করেও কিন্তু তারা পাচ্ছে না। আপনি বুকিং করার চেষ্টা করেছেন? হ্যাঁ, অনেকবার বুকিং করার চেষ্টা করেছি, কালকে রাতেও চেষ্টা করেছি, কিন্তু মেসেজ আসছে না। কি ফোন করলে কি বলছে? দেখি কোনো রেসপন্স হচ্ছে না। একবার বললো, কিন্তু তারপরে আর কোনো রেসপন্স হচ্ছে না। গ্যাস না হলে তো রান্না হবে না। এরা বলছে এখন গ্যাস সাপ্লাই নেই। আগে মোটামুটি এই সময়টা মাসের প্রথমের দিকে 550-600 বুকিং ছিল, এখন আজকে ডেটে এখন 3700 বুক হয়ে গেছে। এবং আমাদের এটা প্ল্যানিং করে দিতে হচ্ছে যাতে ডাইভার্সন না হয়। 19 কেজি সিলিন্ডার, যেটা পুরো স্ট্রিক্টলি অর্ডার যে একমাত্র হসপিটাল এবং এডুকেশনাল সেন্টার যেগুলো ইউনিভার্সিটি আছে সেগুলোই আমরা সাপ্লাই দিতে পারবো। একই পরিস্থিতি বাঁকুড়ার মাচানতলায়। এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া শহরের মাচানতলাতে, যে গ্যাস এজেন্সির অফিস রয়েছে সেই অফিসে। সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে লম্বা লাইন এই গ্যাস এজেন্সির অফিসের কাছে। দেখতে পাওয়া যাচ্ছে যে গ্রাহকদের লম্বা লাইন, দফায় দফায় একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে। আমি 8:30 থেকে লাইন দিয়ে আছি, 12 কিলোমিটার দূর থেকে এসেছি। আমি 10 দিন আগে বুকিং করেছি। প্রচন্ড বাজে অবস্থা, বয়স্ক মানুষরা তো অসুস্থ হয়ে যাচ্ছে। কোচবিহারে গ্যাসের ডিস্ট্রিবিউটরের অফিসের সামনেও লম্বা লাইন দেখা যায়। 3 দিন থেকে ঘুরতেছি, এইটাই সমস্যা। বুক নিচ্ছে না, সার্ভার ডাউন, সব কিছু ডাউন করে বসে আছে এরা। আমরা গোডাউন স্লিপের জন্য দাঁড়ায় আছি, তো তাও দিতে পারতেছে না। মালদাতেও ধরা পড়েছে একই ছবি। গ্যাসের কাউন্টারগুলিতে সকাল থেকেই লম্বা লাইন। গভর্নমেন্টের যা রিপোর্ট এবং ইন্ডিয়ান অয়েলের যা রিপোর্ট, গ্যাসের স্টক যে পরিমাণে এখন ডিমান্ড রয়েছে তার থেকে কম রয়েছে। পুরুলিয়াতেও ভোগান্তির একই ছবি। সমস্যা হচ্ছে যে আমি প্রতিবার তো অনলাইন বুকিং করি গ্যাসের, কিন্তু এবার আমি 3-4 দিন হলো বুকিং করছি, ওই নাম্বারে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। ওটাতে মানে বলছে যে নাম্বার এক্সিস্ট নয়। রান্নার কাজে এবার গ্যাস তো মনে করুন যে সিলিন্ডারটি চলছে ওটা শেষের মুখে, আমি তার আগে বুক করতে চাইছি, কিন্তু এখন বুকিং করতে পারছি না। টাকা দিয়েও রান্নার গ্যাস মিলছে না। অভিযোগ, অনেকে চেষ্টা করে ফোনে বুক করতে পারছেন না। ত্রাহি ত্রাহি অবস্থা সাধারণ মানুষের। বাড়িতে কি রান্না হবে ঠিক নেই। এই পরিস্থিতিতে অন্য ভয় ভুগছেন গ্যাস সরবরাহকারী কর্মীরা। গ্যাস চোরের আতঙ্কে রীতিমতো সিলিন্ডার পাহারা দিচ্ছেন তারা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, আজ গ্যাস বুক করলে সেই এলপিজি সিলিন্ডার বাড়িতে কবে আসবে জানা নেই। কোনো ক্ষেত্রে 7 দিন, কোনো ক্ষেত্রে 10-12 দিন পরেও সিলিন্ডার মিলছে না, এমন অভিযোগ করছেন ভুক্তভোগী গ্রাহকরা। আর এই রকম পরিস্থিতিতে রীতিমতো আশঙ্কায় ভুগছেন গ্যাস ডেলিভারি যারা করেন সেই সমস্ত ডেলিভারি ম্যানরা। এমনকি যে সমস্ত ট্রাক বোঝাই সিলিন্ডার এসে পৌঁছচ্ছে সেখানেও রীতিমতো এক প্রকার পাহারা দিতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আপনি কি এখানে মানে পাহারা দিচ্ছেন? না, কাজ করি, অথচ এখানে গাড়ি খালি হয়েছে, ওই জন্য করে পাহারা দেওয়ার মতন থাকতে হয় একজন কন্টিনিউ,
তাহলে চুরি হয়ে যাবে। মানে চুরি যাওয়ার ভয় এসে হ্যাঁ হ্যাঁ, চুরি হওয়ার ভয় এসে গেছে। কাস্টমার আসছে পাচ্ছে না ঠিক মতন, ওই জন্য। যারা ডেলিভারি করছেন তারাও রীতিমতো আতঙ্কে রয়েছেন যে এহেন পরিস্থিতিতে তারা গ্যাস সিলিন্ডার রাস্তায় ছেড়ে যেতে সাহস পাচ্ছেন না। চুরি হয়ে যাওয়ার ভয় কেউ কেউ আবার নিচে গ্যাস সিলিন্ডার ভর্তি ভ্যান দাঁড় করিয়ে বহুতলে সিলিন্ডার দিতে উঠতেই ভয় পাচ্ছেন। আমরা নিচে ভ্যান রেখে উপরে গ্যাস দিতে যাব, আমাদের ভয় লাগে একটা সিলিন্ডার কেউ তুলে নিয়ে চলে যায়, এরকম অবস্থা আমার। হ্যাঁ, এরকম সিজন উপরে গেলে কত তাড়াতাড়ি নিচে নামবো, এরকম পরিস্থিতি আমাদের। আশঙ্কাটা যে ভুল নয় তার প্রমাণ এই ছবিগুলো। এই ছবি অবশ্য এ রাজ্যের নয়, উত্তরপ্রদেশের। যোগী আদিত্যনাথের রাজ্যে বাস্তি জেলায় এইভাবেই লুট হলো সিলিন্ডার। স্থানীয় সূত্রে খবর, বাস্তির বানকাটিতে গ্যাস সিলিন্ডারের জন্য ভোর থেকে লাইনে দাঁড়ান বাসিন্দারা। সেখানেই হঠাৎ করে শুরু হয় লুট। কেউ মাথায়, কেউ কাঁধে করে গ্যাস নিয়ে চম্পট দেয়। উত্তরপ্রদেশের গোরক্ষপুরেও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সিলিন্ডারের জন্য বিশাল লাইন। সেখানেই পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে মারামারি শুরু হয়। পুলিশকে পরিস্থিতি সামাল দেয়। এই পরিস্থিতির মধ্যেই পশ্চিমবঙ্গে কালোবাজারির অভিযোগ সামনে আসছে। জলপাইগুড়িতে এক একটি সিলিন্ডার 1200 থেকে 1500 টাকায় বিক্রি হচ্ছে বলে দাবি করেছেন এক বাসিন্দা। ব্ল্যাক মার্কেট আপনার 1200, 1300, 1400 চলছে, বিক্রি হচ্ছে। শাসনকে কি নজর দিতে বলবেন? হ্যাঁ, অবশ্যই। এতে সমাজের একটা বিশাল সমাজের মানুষ একটা উৎকণ্ঠার মধ্যে আছে, একটা বিব্রত হয়ে গেছে, খুব অসুবিধার মধ্যে পড়ে আছে। হ্যাঁ, কালোবাজারি শুরু হয়ে গেছে বলতে পারেন। আতঙ্কেই লাইনটা পড়ছে। এবার যখন আমাদের গাড়ি থাকছে আমরা দেওয়ার চেষ্টা করছি, যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি। এবার যখন থাকছে না তখন আমাদের হাতে কিছু করা থাকছে না। সবাইকে দিতে পারেন। ধরুন 500 জনের মধ্যে আমরা ধরুন 200-300 দিতে পারছি। এটা ব্যাপারটা হায়ার অথরিটিতে কীরকম পরিস্থিতি আছে বর্তমানে কোম্পানিতে, সেই পরিস্থিতির ব্যাপারে আমি এখনো জানি না। এটুকু আমি যেটুকু জানি আমি কাস্টমারকে সেটুকুই জানানোর চেষ্টা করছি। বর্তমানে ভিড় হচ্ছে, প্রচণ্ড ভিড় হচ্ছে, প্রতিদিনই ভিড় হচ্ছে। এবার আমরা দেওয়ারও চেষ্টা করছি কাস্টমারদেরকে যতটুকু পারছি। যেমন আজকেও দেওয়া হয়েছে আমাদের এখান থেকে গ্যাস। উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বিশু শেখ। তার বাড়ি থেকে একটি ভর্তি সিলিন্ডার ও 17টি খালি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। জেরায় বেআইনিভাবে অটোয় গ্যাস ভরার কথা স্বীকার করেছেন ধৃত ব্যক্তি। এলপিজি সিলিন্ডার আকারের জেরে একদিকে যেমন আমজনতা নাজেহাল, তেমনি ছোট বড় সব হোটেলে পড়েছে এর ব্যাপক প্রভাব। বড় ছোট মেজো সব রেস্তোরাঁর মালিকরাই ফাঁপড়ে পড়েছেন। প্রতিদিনই ডেকার্স লাইনে খাবারের দোকানে ভিড় করেন হাজার হাজার অফিস যাত্রী। খাবারের দোকান সারি সারি, বিক্রি এতই বেশি যে কারোর প্রতিদিন 3টে করে সিলিন্ডার লাগে, কারো 2টো। কিন্তু এখন অনেক দোকানদারই পাচ্ছেন না সিলিন্ডার। দিনে একবার খাবার বানাচ্ছেন কেউ কেউ, কাটছাট করা হয়েছে আইটেমেও। সমস্যা হচ্ছে কি গ্যাসের টাকা বেশি দিয়েও গ্যাসই পাওয়া যাচ্ছে না। যা অবস্থা, হোটেল বন্ধ করার টাইম এসে গেছে, করার কিছু নেই তো। গ্যাসের জন্য তো কিছু বানানো যাচ্ছে না, গ্যাসের খুব ইস্যু, টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাসের ক্রাইসিস চলছে, কমার্শিয়াল গ্যাসের। হয়তো আগামীকাল সেকেন্ড হাফের মধ্যে আমাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। আজকে সকাল অবধি একটা পেয়েছি, বাস ওইটাই যা স্টক আছে। আগামীকাল ফার্স্ট হাফ চলতে পারে। অফিসিয়ালি ডিলার একটাও দেয়নি, যে ডিস্ট্রিবিউটর আমাদের দেয় সে একদম সারেন্ডার করে দিয়েছে। আমরা রয়েছি অফিস পাড়ার ডেকার্স লেনে, যে ডেকার্স লেনের পরিচিতি খাবার গলি হিসেবে। নানান ধরনের খাবার আইটেম সেগুলি অতি ন্যায্য মূল্যে পাওয়া যায় দোকানে। কিন্তু আজকে সেখানেই রীতিমতো দিশেহারা অবস্থা। যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের অধিকাংশেরই যোগান নেই এলপিজি সিলিন্ডারের, আর তার প্রভাব এসে পড়েছে সরাসরি মার্কেটের ওপরে। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত দোকানে যে খাবারের ডেচকি রয়েছে, যেগুলি করে দোকানে তারা ব্যবসা চালান এবং বিভিন্ন জায়গায় খাবার সরবরাহ করেন, সমস্ত এইভাবে পড়ে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রুটি তৈরির যাবতীয় উপকরণ সেই সমস্ত পড়ে রয়েছে, মাখা ময়দা, আটা সেই সমস্ত পড়ে রয়েছে। কেউ আবার এখন কোনো মতে দোকান চালাতে পারলেও পরে কি হবে বুঝতে পারছেন না। হ্যাঁ, রুমালি রুটি ময়দা ফেলে দেবো, কেননা গ্যাস নেই। মানে কালকে থেকে ট্রাবল চলছিল, এখনো খবর এসেছে কালকে কোনো সাপ্লাইয়ের মাল দিতে পারবে না। ভাবনা চিন্তা এদিকেই এগাচ্ছে যে বন্ধের পথে। হেসেল থেকে হোটেল সবেতেই পেটে টান। এখন বলা মুশকিল কিভাবে দিন যায়, কিভাবে যাবে, কোথা থেকে সাপ্লাই থেকে পাবো। পেলেও 3,500 টাকা গ্যাসের দাম বলছে, ওটা আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে কম পয়সায় খাদ্য তুলে দিতে হয় আমাদেরকে অফিস পাড়ায়। উনুনের কয়লাতে আমাদের টোস্ট হয়, সবাই জানে। ওই উনুনের কয়লাতে টোস্ট শেখছি আর ওখানেই মাল গরম করছি, দিয়ে দিচ্ছি। কিন্তু আর অপশান নেই যে মালটা চিকেন স্টু আবার করার বা আবার ঘুগনি করার। যেখানে ওয়ান টাইম করছি, ওয়ান টাইমে শেষ, যেখানে শেষ।
সাদার্ন অ্যাভিনিউয়ের এই চায়ের দোকানেরও একই ছবি। দোকানদারের চোখে মুখে উদ্বেগ। চায়ের সঙ্গে নিমকি এবং সিঙ্গারা বিক্রি করেন তপন দাস। বাণিজ্যিক সিলিন্ডারের অভাবে বাদ পড়েছে নিমকি সিঙ্গারা। আইটেম বলতে শুধু চা আর বিস্কুট। দুটো সিলিন্ডার দেখুন, একটা গ্যাস অফ করে দিয়েছি, একটা গ্যাস চালাচ্ছি কোনো মতে, আর এখানে দেখুন ইনহেলার চালাচ্ছি, আর একটা কিনে এনেছি, ওটা দেখি কাল থেকে ওটা শুরু করবো ভাবছি। ইন্ডাকশনটা কি জন্য? এই চা বানাবার জন্য স্যার। দেখা যাবে সিঙ্গারা বানাতে ছোটো ছোটো অল্প করে ভাজতে হবে, ওখানে সে দেখতে হবে, না তো দোকান একেবারে অফ হয়ে যাবে স্যার। সিঙ্গারা বন্ধ করে দিয়ে শুধু চা বেচতে হবে ইন্ডাকশন দিয়ে, চা বিস্কিট। কলকাতার পাশাপাশি জেলাতেও একই ছবি। রানীগঞ্জের হোটেল নীলকণ্ঠ মজুত আছে আর 2 দিন চালানোর মতো গ্যাস, তারপর বন্ধ করে দিতে হবে খাবারের অর্ডার নেওয়া। এখন আমাদের কাছে যেটা রয়েছে সেটাতে হার্ডলি আর 1-2 দিন চলবে। যখন এটা শেষ হয়ে যাবে তখন শুধুমাত্র এই বার সেকশনটা আর রুমে শুধুমাত্র স্টেটা আমরা চালাতে পারবো, বাট রেস্টুরেন্ট সেকশন যেটা বা খাবার দাবারের যে ব্যাপারটা, ওইটা আমরা মনে হয় না করতে পারবো বলে। আর কোনো উপায় আমাদের কাছে। এলপিজি সংকটে পড়েছে মেদিনীপুরের একাধিক হোটেলও। গ্যাস বুক করতে পারছি না, যা অবস্থা তাতে মনে হচ্ছে আর 2-1 দিনের মধ্যে আমাদেরকে রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হবে। পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষে হাজার হাজার লাখ লাখ রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, বিভিন্ন বড় বড় ছোট আছে, সবাই তো মার খাবে। শুধু এই মার খাওয়ার সঙ্গে আমাদের যেমন রুজি রোজগার কম হবে, তেমনি আমাদের যারা কর্মচারী আছে, যার যেরকম কর্মচারী, তারাও তো মার খাবে। বহু ডিস্ট্রিবিউটারই জানাচ্ছেন তাদের কাছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের স্টক শেষ। কমার্শিয়াল সাপ্লাই পুরোপুরি বন্ধ আছে। আমাদের যে সাপ্লাই চেইনটা কোম্পানি থেকে পাঠানো হতো সেটা পুরোপুরি ব্রেক হয়ে গেছে। এক্সিস্টিং স্টক যেটা থাকে জেনারেলি সেটা তো 1 মাস বা 2 মাস চালানোর মতন হয় না, সেই কারণে স্টকটাও খুবই ডেফিসিট হয়ে গেছে। আমরা যেখানে সাপ্লাই দিতাম সেই সাপ্লাই চেইনটা আমাদের ক্ষেত্রেও পুরোপুরি হ্যাম্পার হয়ে গেছে, যার কারণে হোটেল রেস্টুরেন্টস যেগুলো চলতো সেখানে 19 কেজি সাপ্লাই করা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যুদ্ধের ফল ভুগতে হচ্ছে ভারতকে। ঘরোয়া হেসেল থেকে শুরু করে পরিবহন, হোটেল সবকিছুতেই এর বড় প্রভাব পড়েছে। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহুর জুটি যেভাবে ইরানের ওপর আক্রমণ শানিয়েছে, তার জেরে মন্দিরের ভোগেও কাটছাট করতে হচ্ছে। কলকাতা ইসকনে প্রতিদিন বহু ভক্তের জন্য ভোগ রান্না হয়, যাতে থাকে একাধিক পদ, যার পুরোটাই হয় বাণিজ্যিক গ্যাসে। কলকাতা ইসকন কর্তৃপক্ষের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে একাধিক পদের বদলে খিচুড়ি রান্নার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চারিদিকে গ্যাসের জন্য একেবারে সংকট, হাহাকার। আমরা রয়েছি থিয়েটার রোডের ইসকন মন্দিরে এবং সেখানে বিভিন্ন রকমের আইটেম তৈরি করা হতো ভক্তদের জন্য। দেখতে পাচ্ছি সেই ভক্তদের জন্য যে রান্না হতো সেই রান্না এটা বদল আনা হয়েছে। ইসকন মন্দিরে একেবারে আমরা রান্নাঘরে রয়েছি, সেই রান্নাঘরে খিচুড়ি তৈরি হচ্ছে। আমরা বিকালবেলা সবার জন্যে আমরা খাওয়া ফ্রিতে ডিস্ট্রিবিউট করি। তো এখানেও অ্যালবার্ট রোডেও আমরা সন্ধ্যাবেলা রোজ প্রসাদ ডিস্ট্রিবিউট করি। আমাদের যে ভক্তরাও এখানে প্রসাদ পায়। কিন্তু এই যে গ্যাস, কমার্শিয়াল গ্যাসের উপরে একদম প্রতিবন্ধ আমরা শুনছি কি হয়ে গেছে, আর গ্যাস পাওয়া এখন একটু মুশকিল হয়ে গেছে। সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন কি আমরা অনেক কিছু চেঞ্জ করেছি মেনু। যেরকম আলাদা আলাদা আমাদের রাইস, ডাল, সবজি হতো, এখন আমরা খালি খিচুড়ি রান্না করছি। খিচুড়ি দিয়ে, এটা খিচুড়ি করলে হয় কি অ্যাটলিস্ট আমরা 60-70% আমরা গ্যাস সেভ করতে পারবো। আমাদের 6টা ওভেন আছে এখানে, বয়লার রয়েছে, তো এখন খালি 3টে ওভেনে আমরা কাজ করছি। জ্বালানির অভাবে সংকটে দীঘার জগন্নাথ মন্দিরও সাধারণত প্রতিদিন 3000 লোকের খাওয়ার ব্যবস্থা করা হয়, যার জন্য 10টি করে সিলিন্ডার লাগে। বর্তমান পরিস্থিতিতে 3000-এর বদলে 750 লোকের খাবারের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীঘা জগন্নাথ ধামে আমাদের রোজ 10টা সিলিন্ডার লাগে, কিন্তু এখন এই সমস্যা শুরু হওয়ার পরে আমরা অনেক কিছু কম করেছি। ওখানে আমরা প্রায় 3000 লোকের রান্না করছিলাম, খাবার ডিস্ট্রিবিউট করছিলাম রোজ, ওটা আমরা কমিয়ে দিয়েছি। 750 লোকের জন্য এখন রান্না হচ্ছে। এখন যেরকম পরিস্থিতি হবে ওইরকম আমরা নির্ণয় করব। বীরভূমের তারাপীঠে মায়ের ভোগ কাঠেই রান্না হয়, কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসা পুণ্যার্থীদের জন্য মন্দির চত্বরে যে রান্না হয় তা হতো বাণিজ্যিক গ্যাসে। চারিদিকে যে সংকট চলছে, গ্যাসের যে দাম বৃদ্ধি হয়েছে, তাতে কিন্তু যারা তারাপীঠে এসে ভান্ডারা দিচ্ছে বা হাজার হাজার ভক্তকে প্রসাদ খাওয়াচ্ছে বা ভক্তরা প্রসাদ গ্রহণ করছেন, তারা কিন্তু খুব অসুবিধার মধ্যেই পড়বেন পুণ্যার্থীরা। তাতে করে আর কিছু না, মানে ভক্তদের একটা আঘাত লাগবে। পূর্ব মেদিনীপুরে গ্যাস সংকটের জেরে 51 পীঠের অন্যতম সতীপীঠ তমলুকের বর্গভীমা মন্দিরে ভোগ দেওয়া বা কুপন কেটে ভোগ খাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। আমাদের যে ব্যবস্থাটা আছে গ্যাসের, সেটা আমরা 20 মার্চ পর্যন্ত আমরা চালিয়ে নিয়ে যেতে পারবো। তারপর আমাদের গ্যাসের ভান্ডার শূন্য।
আমরা যারা এজেন্সির কাছে যারা আমরা গ্যাস নিই তারাও বলেছে যে আমরা পর্যাপ্ত সামলে দিতে পারবো না। সেই নিয়ে তারপর থেকে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই সব যারা ভক্তরা ডেট বুক করে গেছেন সেই সব ভক্তরা যাতে অসুবিধায় না পড়ে সেই সব যে বুকিংগুলো আছে সেগুলোকে আমরা প্রত্যেককেই ফোন করে জানিয়ে দিচ্ছি যে আপনাদের এই ভোগের ব্যবস্থাটা এখন স্থগিত থাকছে। গ্যাস না হলে কোনো অবস্থাতেই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না, যাতে ভক্তরা না অসুবিধা পড়ে। আমাদের ফেসবুকেও দেওয়া হয়েছে, আমরা মন্দিরে একটা নোটিশ টাঙিয়ে দেবো। শুধু পশ্চিমবঙ্গেই নয়, উত্তরপ্রদেশের অযোধ্যাতেও গ্যাস সংকটের জেরে মন্দিরগুলিতে ভোগ রান্না কাটছাঁট করতে হয়েছে। कोयले के चूल्हे से स्टीम से राइस बनाने का, इलेक्ट्रिक कंडक्टर से हम लोग पूरी छानने की, ये सब पर व्यवस्था में हम लगे हुए हैं कि एलपीजी पर ही निर्भरता न रहे। हम इसके विकल्प के तौर पे और 3 व्यवस्था में लगे हैं जो जल्द ही जल्द इस पर हम लोग इतना तय है कि रसोई बंद नहीं होने देंगे। राम रसोई बंद नहीं होगी। পশ্চিম এশিয়ার যুদ্ধে নাচে দেশ জুড়ে গ্যাসের হাহাকার। পরিস্থিতি সামাল দিতে অত্যাবশ্যকীয় পণ্য আইন জারি করেছে কেন্দ্র। আপাতত বাণিজ্যিক গ্যাস ছেড়ে রান্নার গ্যাসকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই আবহে রাজ্যের একাধিক হোটেল রেস্তোরাঁ তো বটেই, তীব্র সংকট দেখা গেছে একাধিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রেও। কারণ অধিকাংশ ক্ষেত্রেই বাণিজ্যিক গ্যাসের ওপরই তাদের নির্ভর করতে হয়। পরিস্থিতি যে ভয়াবহ তার টের পাওয়া গেল কলকাতা মেডিকেল কলেজে পৌঁছেই। ক্যান্টিনের কর্মীর দাবি, বাণিজ্যিক সিলিন্ডারের জোগান এতটাই কমে গেছে যে কাল ক্যান্টিন খুলতে পারবেন কিনা সেটাই প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। ক্যান্টিন আমি কিভাবে চালাবো সেই নিয়ে চিন্তা হচ্ছে। এখন এর মধ্যে অলরেডি আমাদের 8-10টা ওভেন চলে, তার মধ্যে 5টার মতো ওভেন বন্ধ করে দিয়েছি, করে দিয়ে আইটেম কমিয়ে দিয়েছি। আমার তো কিছু করার নেই। আমি অলরেডি হাই অথরিটি যারা যারা আমাদের হসপিটাল মেডিকেল কলেজ হসপিটালে আছেন তাদেরকে পুরো জানিয়েছি। এখন আমি জানি না ক্যান্টিন আমি কালকেই খুলতে পারবো কিনা সেই নিয়ে সংশয় আছে। মেডিকেল কলেজের সেন্ট্রাল কিচেনে দিনে 1300 রোগীর খাবার রান্না হয়। সেখানেও দেখা গেল যে ঘরোয়া এবং বাণিজ্যিক 2 ধরনের সিলিন্ডারই ব্যবহার করা হচ্ছে। প্রত্যেকদিন প্রায় 1300 রোগীর রান্না হয় এখানে। তবে যেটা জানা যাচ্ছে এখানে সিলিন্ডারের সেরকম কোনো সমস্যা নেই, সিলিন্ডার এখানে সরবরাহ সঠিকভাবে হচ্ছে। কর্মীদের বক্তব্য যে সিলিন্ডারের যে স্টক করা আছে তা দিয়েই এখানে রান্না হচ্ছে। তবে যেটা দেখা যাচ্ছে এখানে ডোমেস্টিক সিলিন্ডার এবং কমার্শিয়াল সিলিন্ডার দুটোই ব্যবহার হচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার আমার বাঁ দিকে দেখা যাচ্ছে এখানকার হসপিটাল কিচেনের জন্য যে সিলিন্ডারগুলো ব্যবহার হচ্ছে তার মধ্যে যে ডোমেস্টিক সিলিন্ডার অর্থাৎ ঘরোয়া সিলিন্ডার সেগুলো মজুত করে রাখা আছে। এটা নিয়ে 2-3 দিন ধরেই আমরা খুব উদ্বিগ্ন। এত বড় হাসপাতাল, এত রুগী, তার সাথে হোস্টেলগুলো রয়েছে আমার, দফায় দফায় মানে সাপ্লাইটা কমে গেছে। তো ফলে যাতে মিস ইউজ ওয়েস্টেজটা বন্ধ করে দেওয়া যায়, এটা একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে যে বেসিক খাবারটা যেন অ্যাভেলেবল হয়, বলে দেওয়া হয়েছে যে কোনো এক্সট্রা খাবার এই যে মোগলাই হেনাদানা সব বন্ধ করে দেওয়া হয়েছে সর্বত্র। ভাত ডাল তরকারি যেন তার সাপ্লাইটা রেগুলার থাকে। এনআরএস মেডিকেল কলেজে প্রতিদিন দুবেলা 3000 রোগী রান্না হয়। সাধারণত বাণিজ্যিক গ্যাসে রান্না হলেও এখন ঘরোয়া সিলিন্ডারেও রান্না হচ্ছে। এনআরএস মেডিকেল কলেজের যে সেন্ট্রাল কিচেন সেখানে রয়েছি এবং দেখতে পাচ্ছি এখানে যারা রয়েছেন এখানে 2 রকমের সিলিন্ডার রাখা হয়েছে। বাণিজ্যিক সিলিন্ডার যেমন একদিকে দেখা যাচ্ছে, অন্যদিকে ডোমেস্টিক সিলিন্ডার গার্হস্থ্য যে সিলিন্ডার দেখা যাচ্ছে। যখন প্রয়োজন সেই রকম অনুযায়ী কখনো ডোমেস্টিক সিলিন্ডার কখনো বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার। এনআরএস মেডিকেল কলেজ কিচেনের পাশে যে 2টি ক্যান্টিন রয়েছে সেখানেও দেখা গেল বাণিজ্যিক সিলিন্ডারের যোগান কম। পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই 2টি ক্যান্টিনে খাবারের তালিকায় পরিবর্তন করা হয়েছে। এমনকি একটি ক্যান্টিনে ইতিমধ্যেই ইন্ডাকশন কিনে তারা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি শুরু করেছে। এখন যদি গ্যাস না পাই এই দোকান চালাবো কি করে, প্লাস দোকান তো বন্ধ হয়ে যাবে। কাল গ্যাসের দাম এখন ব্ল্যাকে যারা দেয় মিনিমাম 4000 টাকা বলছে, যেটা আমরা 1800 টাকা 1700 টাকা গ্যাস কিনতাম সেটা এখন 4000 4500 বলছে। এই গ্যাসের এত দাম, যদি এত দাম হয় এবার কাস্টমারকে যে আমরা খাবারটা দেবো তার রেটেরও একটা ব্যাপার আছে, যে এই দামে তো পাবলিকেরও পোষাবে না, আমাদেরও পোষাবে না। এখন তো অনেকগুলো আইটেম বন্ধ করে, চিকেন স্টু হতো সেটাও বন্ধ করে দিয়েছি, কারণ গ্যাসের অভাবের জন্য গ্যাস তো পাওয়া যাচ্ছে না। চাটাকে চালিয়ে রাখছি, এবারে ইন্ডাকশন কুকারের ব্যবস্থা করেছি, ওই চা বানাবো, সেটাতে তো মোমো টোমো হবে না, ইন্ডাকশন কুকারের মাধ্যমে চাটাই চালু রাখতে হবে এখন।
বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্টিনে গ্যাস সংকট দেখা দিয়েছে। হাসপাতালের ক্যান্টিন কর্তৃপক্ষের দাবি, চিকিৎসক ও নার্স মিলিয়ে প্রতিদিন কমপক্ষে 200 জন এই হাসপাতালের ক্যান্টিনে খাওয়া দাওয়া করেন। বর্তমানে বাণিজ্যিক গ্যাসের আকালে চড়া দামে কিনতে হচ্ছে সিলিন্ডার। আমাদের খুবই সমস্যা হচ্ছে গ্যাসের জন্য। এখানে মানে টাকা পয়সা দিয়েও গ্যাস পাচ্ছি না। কবে যে সংকট মিটবে এখন তো বুঝতে পারছি না। সেরকম হলে বন্ধ করতে হবে, তাছাড়া তো উপায় নেই। দেখি কাঠের জালে রান্না করতে হবে তাহলে। বীরভূমের শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালেও দেখা গেছে গ্যাস সংকট। এই হাসপাতালে প্রতিদিন অন্ততপক্ষে 1500 রোগীর রান্না হয়। দিনে 2 থেকে 3টে করে গ্যাস লাগে। সেখানে আপাতত একদিনের স্টক রয়েছে। এখন আপনার 1 দিন থেকে 1.5 দিনের স্টক আছে, কিন্তু আগে বিগত 1 মাস আগে মোটামুটি আমার 15 দিনের স্টক থাকতো। 5টার বেশি পাচ্ছি না। বিকল্প ব্যবস্থা করতে হবে আমাদেরকে, ইলেকট্রিক, কাঠ, কয়লা এইসব ব্যবস্থা করতে হবে। ডিলার এটুকু করেছে যে রান্না আমি বন্ধ করতে দেবো না। এবার যদি ওপর থেকে সে না পায় তার কিছু করার নেই। একইভাবে গ্যাসের আকাল দেখা গেছে নানুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। আমাদের গ্যাসের সমস্যা হচ্ছে। গ্যাস যদি না পাই তো আমি কী করে রান্না করব, কী করে দেবো রুগীদের। এখন গ্যাস ফাঁকা। পশ্চিম বর্ধমানের আসানসোল জেলা সুপার স্পেশালিটি হাসপাতালেও একই ছবি। কর্তৃপক্ষের দাবি, প্রতিদিন প্রায় 750 রোগীর খাবারের যোগান দিতে হয় তাদের। ভরসা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে মজুদ সিলিন্ডার দিয়ে আর মাত্র কয়েকটা দিন চালানো যেতে পারে। গ্যাসের দাম বেড়ে গেছে। 1 নম্বর হচ্ছে আমরা গ্যাসই না পাওয়া যায়, তাহলে আমরা রান্না করা তো মুশকিল হয়ে যাচ্ছে। কিচেনটা হচ্ছে আপনার পেশেন্ট, এই পেশেন্টরা ঠিক মতো টাইমে খাবার যদি না পায় তাহলে আমার সমস্যা হবে, খাবার বন্ধ করতে হবে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, বুধবার রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। সমস্ত হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের নিজস্ব কিচেন এবং ক্যান্টিন চালাতে কতগুলি সিলিন্ডার লাগছে ও ভবিষ্যতে লাগবে, তার কি পরিস্থিতি, সেই বিষয় নিয়ে জানতে চাওয়া হয় বৈঠকে। বৈঠকে সমস্ত মেডিকেল কলেজকে বলা হয়েছে, কিচেন যারা চালান তাদেরকে যেন বলে দেওয়া হয় কোনোভাবেই যেন গ্যাসের অপচয় না হয়। পশ্চিম এশিয়া যুদ্ধে পরস্পরের তেলের ডিপোকে টার্গেট করছে ইরান আর ইসরায়েল। বিস্ফোরণে উড়ে যাচ্ছে বিশাল বিশাল তেল সংশোধনাগার। ওদিকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ। কিন্তু এসবের ধাক্কা এবার সরাসরি লাগতে শুরু করেছে আমজনতার গায়ে। আকাল দেখা দিয়েছে রান্নার গ্যাসে। হোটেল রেস্তোরাঁ তো বটেই, প্রবল সমস্যায় পড়েছে একাধিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র। শুধু তাই নয়, যুদ্ধের জ্বালা থেকে রেহাই নেই ছোট ছোট স্কুল পড়ুয়াদেরও। রান্নার গ্যাস না মেলায় প্রভাব পড়েছে মিড ডে মিলের রান্নায়। কলকাতার এসএন ব্যানার্জি রোডের রানী রাসমণি হাই স্কুল। মঙ্গলবার মিড ডে মিলের মেনুতে ছিল ভাত, ডাল, সবজি। বুধবার স্কুলে এসে মিলল সেফ একটা ডিম সেদ্ধ। মিড ডে মিলের ঘন্টা বেজে গেল। কলকাতা স্কুলে আমরা রয়েছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে আর তার কি নিদারুণ প্রভাব খাস কলকাতায় এসএন ব্যানার্জি রোডের একটি স্কুলে, রানী রাসমণি হাই স্কুল। সেই স্কুলের মিড ডে মিলের সময় আমরা এসে উপস্থিত হয়েছি। আজকে দেখা যাচ্ছে শুধুমাত্র হাতে এইভাবে পড়ুয়াদের ডিম দেয়া হচ্ছে, সেদ্ধ ডিম দেয়া হচ্ছে একটি করে, এইভাবেই পড়ুয়াদের ডিম দেয়া হচ্ছে। মনে আছে কি খেয়েছো? ডাল, ভাত, সবজি। সবাই একই, সবাই খেয়েছিল, কিন্তু আজকে তো শুধুমাত্র ডিম। সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অ্যাকচুয়ালি যে আমাদেরকে রান্না সাপ্লাই করেন বাচ্চাদের খাওয়ার জন্য মিড ডে মিল স্কিমে আন্ডারে, তিনি আমাকে ফোন করে জানালেন যে কুকিং গ্যাসে স্কারসিটি আছে, যেখানে ডিস্ট্রিবিউটার আছে ওখানে পাওয়া যাচ্ছে না। খুব চেষ্টা করেছেন, কিন্তু কুকিং গ্যাস অভাবে কোনো রকম ডিম সিদ্ধ করে আমাদের স্কুল পাঠিয়েছেন। যদি কুকিং গ্যাস পাওয়া যাবে তাহলে আগামীকাল থেকে রান্না দেওয়া যাবে বাচ্চাদের খাওয়ার জন্য, আর যদি গ্যাস না পাওয়া যায় তাহলে বলেছেন আমাদের হাতে কিছু নেই। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের স্কুলমুখী করতে মিড ডে মিল প্রকল্প চালু হয়। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতির জেরে এবার সেই মিড ডে মিল প্রকল্পে দেখা দিয়েছে সংকট। সরকারি সূত্রে খবর, কলকাতার অধিকাংশ স্কুলে মিড ডে মিলের রান্না আসে কমিউনিটি কিচেনের মাধ্যমে। কলকাতার 97টি কমিউনিটি কিচেনে 1898টি স্কুলের প্রায় 2,37,000 পড়ুয়ার জন্য রান্না হয়। উত্তর কলকাতার চিড়িয়া মোড়ে এই কমিউনিটি কিচেনে প্রায় 70টি স্কুলের পড়ুয়াদের জন্য মিড ডে মিলের রান্না হয়। রান্নার যাবতীয় সরঞ্জাম মজুদ থাকলেও নেই শুধু গ্যাসের যোগান। কলকাতার সিংহভাগ স্কুলে মিড ডে মিল রান্না হয় না, কমিউনিটি কিচেন থেকে সেই মিড ডে মিল যায় স্কুলে স্কুলে। আমরা এমনই একটা উত্তর কলকাতার চিড়িয়া মোড়ের কমিউনিটি কিচেনে আছি, যেখানে সারি সারি এইভাবে রান্নার সরঞ্জাম দেখা যাচ্ছে। হাঁড়ি, ডেচকি এবং বড় বড়
গ্যাসে রান্না করার যে আধার সব কিছু দেখা যাচ্ছে, শুধুমাত্র গ্যাসের সিলিন্ডারের অভাব চারিদিকে লক্ষ্য করা যাচ্ছে। কালকে অবধি আমরা রান্না করা খাবার পুরো দিতে পেরেছি, কিন্তু আমাদের দুপুরবেলার পর গ্যাস আসে। কাল বিকেলে বলল যে 2টোর বেশি আমরা আর গ্যাস দিতে পারবো না, যেখানে আমার 4টে গ্যাস লাগে। ডিমটা সেদ্ধ করে পাঠাতে পেরেছি, আর কিছু পাঠাতে পারিনি আজকে। এখন অবধি আমাদের কালকে কিভাবে কি রান্না করব, কি দেব, কি পাঠাবো, এখনো অবধি আমরা কিছু জানি না। এই অবস্থায় দাঁড়িয়ে আছে। গ্যাসের ওখানে বারবার যোগাযোগ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে, সবারই এক কথা, টাকা দেওয়া ব্যাপার নয়, আমাদের কাছে গ্যাস নেই। মিড ডে মিলে রান্নার সংকট ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 1 নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল। গ্যাসের অভাবে এখানে মিড ডে মিলে রান্না হচ্ছে কাঠের জ্বালানি দিয়ে। প্রতিদিন 1.5টি করে সিলিন্ডার, ভরা সিলিন্ডার লাগে। সে জায়গায় আমরা ডিলারের থেকে পাচ্ছি না, কাঠের সেখানেও দাম বেড়ে গেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আপাতত কাঠের জ্বালানি দিয়ে চালানোর। পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও বিভিন্ন স্কুলে গ্যাসের সংকট চরমে। গ্যাসের অভাবে মাটির উনুনে কাঠ জ্বালিয়ে চলছে মিড ডে মিলের রান্না। কিন্তু এভাবে কতদিন পরিস্থিতি সামাল দেওয়া যাবে জানে না কর্তৃপক্ষ। আমরা আপাতত কাঠ ফাট দিয়ে চালিয়ে নিচ্ছি, কিন্তু যদি দেখা যায় যে এইভাবে বর্ষা এসে যাবে সামনে, তাহলে বর্ষা এসে তো আর কাঠের সরবরাহ কমে যাবে। শিশুদের মুখের যে খাওয়ার রান্না হবে, সেই খাবারটাও হয়তো দেখা যাবে একসঙ্গে যোগানের অভাব হয়ে যাবে। বীরভূমেও সিলিন্ডার নিয়ে আশঙ্কার এই ছবি ধরা পড়েছে। কিন্নাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, মজুদ সিলিন্ডার দিয়ে খুব বেশি আর 2 থেকে 3 দিন কাজ চালানো যাবে। গ্যাস ঠিক মতো পাওয়া যাচ্ছে না, আমাদের সিলিন্ডার ফাঁকা পড়ে রয়েছে। মানে আজকে মতন হয়ে যাবে, কালকে পরশু কি হবে বলতে পারছি না, রান্না বন্ধ হয়ে যাবে। ঘরের রান্নাঘরে সংকট, হোটেলে সমস্যা, মিষ্টির দোকানের ঝাঁপ পড়ার জোগাড়, মন্দিরে ভোগে কাটছাঁট, জ্বালানির সমস্যার ছাপ দিকে দিকে। এলপিজি সংকটে বন্ধ হয়ে যেতে পারে মুখ মিষ্টিও। কারণ এরকম পরিস্থিতি চলতে থাকলে হালুইকরের হেসেলও বন্ধ হলো বলে কাটোয়া 100 বছরের পুরনো পরাণীর ক্ষীরের মিষ্টির দোকান। প্রতিদিন হাজার হাজার মিষ্টি তৈরি হয়, বিক্রিও হয়ে যায় নিমেষে। আপাতত তাদের কাছে মজুত রয়েছে একটি মাত্র সবেধন নীলমণি বাণিজ্যিক সিলিন্ডার। কালকের মধ্যে সিলিন্ডার না পাওয়া গেলে বন্ধ করে দিতে হবে মিষ্টি তৈরি। আমাদের কাছে 2টো স্টকে ছিল, তা আজকে একটা লেগে গেছে, আর কালকে একটা ব্যবহার করতে পারবো। তারপর যদি গ্যাস পাই তো দোকান চলবে, মানে পান্তা হবে, আর নয়তো বন্ধ হয়ে যাবে। গ্যাস না পেলে তো কিছু করার নেই, তার জন্য তো কোনো বিকল্প নেই। আজকে সকাল অবধি অর্ডার ছিল, সেগুলো পার হয়ে গেছে, চলে গেছে। হাওড়া স্টেশন চত্বরে রয়েছে প্রচুর হোটেল। ছোট ছোট হোটেলগুলিতে প্রতিদিন খাওয়া দাওয়া করেন হাজার হাজার যাত্রী। স্টেশন কমপ্লেক্স জুড়ে এখন এলপিজি সিলিন্ডারের হাহাকার। কমার্শিয়াল গ্যাসের পরিস্থিতি খুবই খারাপ, যেটা হচ্ছে মানে আমাদের 2জন সাপ্লায়ার ছিল, একজন তো অলরেডি সুইচ অফ করে দিয়েছে ফোনে, আর একজন ফোন ধরছে না। একবার ধরে বলেছি যদি গ্যাস পাই তাহলে আপনাদের কাছে দিয়ে আসবো। তো যতক্ষণ আমাদের কাছে গ্যাস স্টক আছে ততক্ষণ চালাবো, এরপর তো গ্যাস না থাকলে অলরেডি বন্ধ করেই দিতে হবে। একই পরিস্থিতি হাওড়া ময়দান এলাকার হোটেলগুলিতেও। তাদের কাছেও সিলিন্ডারের স্টক শেষ হয়ে এসেছে। ডিস্ট্রিবিউটরকে ফোন করলে তারা বলছে আমরা গ্যাস দিতে পারবো না। এই মতো অবস্থায় আমাদের কিছু ইন্ডাকশান 1-2 করে হয়তো পাচ্ছি পার ডে, সেটাতে কিছু চলছে কারবার। ইন্ডাকশান আছে, ডিপ ফ্রাই, এইসব দিয়ে আমাদের কিছুটা চালাতে হচ্ছে, কিন্তু আর 2-1 দিন বাদে হয়তো রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। মিষ্টি ও খাবার আলিপুরদুয়ারে রাজকমল সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে পাওয়া যায় 2। সংকটের বাজারে 1 থেকে 2টি সিলিন্ডার দিয়ে এখন কাজ চালাতে হচ্ছে। বিকল্প হিসেবে গ্রামের এলপিজি ডিলারদের সাথে যোগাযোগ করছেন তারা। সিলিন্ডারের অভাবে জিলিপি বিক্রিও বন্ধ করে দেওয়া হয়েছে মঙ্গলবার থেকে। গ্রামগঞ্জের ডিলার আছে, তাদের তো গ্যাস ওখানে বিক্রি হয় না, সেই সমস্ত গ্যাসগুলো আগে আমরা সংগ্রহ করে নিয়ে আসতেছি। তাদের কাছে 2 দিন থাকে 2 দিন চলবে, 3 দিন থাকলে 3 দিন চলবে। আমার সঙ্গে আবার একটা রেস্টুরেন্টও আছে ছোটোখাটো, সেই রেস্টুরেন্টও এখন মোটামুটি দেখতেছি যে আমার মিষ্টির দোকানটা আগে বাঁচাতে গেলে রেস্টুরেন্টকে বন্ধ করে দিতে হবে। সেই জন্যই আর কি, যদি আমাদেরকে যদি 2-1টা গ্যাস সরকার থেকে ব্যবস্থা করে দেয় তাহলে খুব ভালো হয়। আলিপুরদুয়ারের পাশাপাশি মালদার মিষ্টির দোকানেও একই হাল। কমার্শিয়াল গ্যাস পাওয়া যাচ্ছে না, খুব বেশি হলে আমরা 1 থেকে 2 দিন গ্যাস পাবো, তারপর আমাদেরকে দোকান বন্ধ করে দিতে হবে। কারণ গ্যাস না পেলে আমরা কোনো কাজ করতে পারবো না। এই যে এত অনুষ্ঠান বাড়ির অর্ডার চলছে, আমরা মাল সাপ্লাই দিতে পারছি না, এমনকি অর্ডার ধরতে পারছি না। যদি গ্যাস না থাকে আমরা তার পরিপ্রেক্ষিতে আমরা কিছু করতে পারবো না। মিনিমাম 5টা থেকে 6টা গ্যাসের প্রয়োজন হয় প্রতিদিন, ঠিক আছে? সেই গ্যাসগুলোর আমাদের স্টক পুরোপুরি শেষ হয়ে গেছে। এলপিজি সংকটে শুধুমাত্র হোটেল বা ঘরের হেসেলেই প্রভাব পড়েছে এমন নয়। শিলিগুড়িতে বন্ধ রাখতে হচ্ছে রট আয়রন আসবাবের দোকানও। আসবাব রং করার সময় ব্যবহার করা হয় এলপিজি, কিন্তু সংকটের জেরে রঙের কাজও বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে।
আমাদের কাছে মোটে 2টো সিলিন্ডার পড়ে আছে। তো সেই দিয়ে হার্ডলি একদিন কি দুদিনে কাজ চালানো যাবে, না হলে প্রোডাকশন বন্ধ করে দিতে হবে। সেক্ষেত্রে ওই 2টো সিলিন্ডার আমরাও রাখছি যে যদি কোনো ইমার্জেন্সি কোনো কাজ আছে তার জন্য। তাছাড়া না হলে যদি ফাইনাল প্রোডাকশন যদি মার্কেটে না বেরোয়, তাহলে প্রোডাকশন চালু রাখার কোনো দরকারই পড়ে না বা ক্ষমতাও হবে না। কেননা মার্কেটে যদি প্রোডাক্ট বিক্রি না হয়, পয়সা না এলে তো নতুন প্রোডাক্ট বানাতে পারবো না। যুদ্ধ হচ্ছে কোথায় আর পরিস্থিতি ঘোরালো হচ্ছে কোথায়, নাবিশ্বাস উঠছে পশ্চিমবঙ্গবাসীর। গ্যাসের ডিস্ট্রিবিউটরদের অফিসে ভিড় করছেন অসংখ্য সাধারণ মানুষ। গৃহস্থের হেঁসেল থেকে হাসপাতাল, এমনকি মিড ডে মিলের রান্নাও ব্যাহত হচ্ছে। সমস্যায় কলকাতা পুরসভা পরিচালিত মা ক্যান্টিনও, যেখানে প্রতিদিন 5 টাকায় ডিম ভাত পান সাধারণ মানুষ। বুধবার কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ডের বাঁশদ্রোণী জিএসএফ স্কুলে মা ক্যান্টিন কিচেনে সমস্যার ছবি সামনে এসেছে। রান্নার গ্যাসের অভাবে পর্যাপ্ত রান্না হয়নি। মা ক্যান্টিন চালানো যাতে হচ্ছে সমাজের নিম্ন স্তরে যারা রয়েছেন, একদম দরিদ্র সীমার নিচে যারা রয়েছেন, সেই সমস্ত দরিদ্র মানুষদের জন্য যে খাবার যায় সেই মা ক্যান্টিন থেকেই যায় এবং এখানে অনেকগুলো ওয়ার্ডের খাবার তৈরি হয়। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সেই গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ফলে হচ্ছে আজকে কিন্তু ওয়ার্ডগুলোতে খাবার যায়নি, শুধুমাত্র 3টে হাসপাতালের সামনে যে মা ক্যান্টিনগুলো রয়েছে তাতে খাবার গেছে। প্রত্যেক দিন খাবার এখান থেকে তৈরি হয় প্রায় 2700। আজকে আমরা যেহেতু গ্যাসের খুব ক্রাইসিস চলছে, আমাদের যেহেতু সেলফ হেল্প গ্রুপ, সবার কাছ থেকে আমরা গ্যাস কালেকশন করেছি। কালকে থেকে আমাদের গ্যাস দেওয়া বন্ধ হয়ে গেছে। এটা গরিব মানুষের খাবার। আমাদের প্রচুর মহিলা এখানে 70 জন মতন কাজ করে। আমাদের 68টা আমাদের মাননীয় মন্ত্রীও জানে, MMICও জানেন, উনিও আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন যে কিভাবে সব স্বাভাবিক করা যায়। সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন মেয়র ফেরাদ হাকিম। প্রচণ্ড প্রভাব পড়ছে এবং খুব উদ্বেগের সাথে আছি আমরা যে এরকম একটা ক্রাইসিস হয়ে গেছে। দায় সেন্ট্রাল গভর্নমেন্টে যাদের কাজ হচ্ছে যে চুপচাপ বসে থেকে হুজুরি না করে ব্যবস্থা করতে হবে এবং মানুষ যাতে অসুবিধা না থাকে, ভারতের মানুষ। যদি আজকে ভারতবর্ষে নরেন্দ্র দাস মোদীর সরকার না থাকতো, 60 টাকা নয়, গ্যাসের দাম 260 টাকা বাড়ত। সারা বিশ্বে তেলের জন্য হাহাকার শুরু হয়ে গেছে। পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম সারা বিশ্বে বাড়ছে। এখানে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী আছে বলে এখনো সব কন্ট্রোলে রেখেছে। বুধবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে উঠেছে গ্যাসের আকাল পরিস্থিতির কথা। আমার একটা প্রস্তাব ছিল, যদি এখন পাইপলাইনে যে গ্যাস আসছে সেইগুলো যদি বাড়ি বাড়িতে যদি দেওয়া যায়, অনেক সস্তায় হয়। এবং এখন যেটা পড়ছে এইটা প্রায় 68 রুপিস পার কেজি পড়ে। আর আমি যে গ্যাসের কথা বললাম পাইপলাইনের মাধ্যমে গ্যাস, এইটা 50 টাকা কেজি মাধ্যমে হয়। গ্যাসের এই দুরবস্থা, দুদিন অন্তর অন্তর দাম বাড়াচ্ছে, তাহলে সাধারণ মানুষ অনেক ভালোভাবে থাকতে পারবে। BGCL এর আমাদের যেগুলো আন্ডারগ্রাউন্ড পাইপলাইনে দিয়েছে আমরা অলরেডি পারমিশন দিয়ে দিয়েছি, কিন্তু তারা কোথা দিয়ে গ্যাস আনবে, গ্যাস আনতে পারবে কিনা, ডোমেস্টিক সাপ্লাই করতে পারবে কিনা, এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা যেটা পারমিশন সেটা আমরা দিয়ে দিয়েছি, সেটাই হাউসকে জানালাম। রান্নার গ্যাসের জন্য এই হাহাকার শুধু কলকাতায় নয়, জেলাতেও। আজ বিগত 2-3 দিন ধরে কোনো কারণে বুকিং হচ্ছে না। এবার গ্যাস শেষ হয়ে গেছে, আমরা কি খাবো কিভাবে? ফোনে গ্যাস বুকিং করতে গেলে অনেক সময় যোগাযোগই করা যাচ্ছে না। ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়েও সুরাহা হচ্ছে না। গ্যাস সিলিন্ডারের এই হাহাকারের আবহে অনেকেই ঝুঁকি না নিয়ে ইন্ডাকশন এবং মাইক্রোওভেনের দিকে ঝুঁকছেন। পাল্লা দিয়ে বাড়ছে এসবের বিক্রি। শ্যামবাজারের বাসিন্দা রঞ্জন দাস খবর দেখে শটান ইন্ডাকশনের খোঁজে হাজির ইলেকট্রনিক্সের শোরুমে। এই একটাই অপশন পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের যে ইন্ডাকশন। সেই ইন্ডাকশনের জন্য এখন এসেছি, যেটা আমার বাড়িতে ছিল না। তো আমার এক রিলেটিভের সঙ্গে আমি একটু পরামর্শ করলাম, বলতে তার বাড়িতে আছে, ও ইন্ডাকশনে রান্না করতে কোনো গ্যাসের বিকল্প হিসাবে ইন্ডাকশন, তাই করতে হচ্ছে এখন। না তো কোনো উপায় নেই, এখন কোনো বিকল্প তো আর পাচ্ছি না সেরকম ভাবে। কারণ গ্যাসের তো কোনো নিশ্চয়তার মধ্যে কোনো কিছু নেই। কারণ আমার আজকে 12-13 দিন হয়ে গেল আমি ডেলিভারি পাচ্ছি না, আমার কবে দেবে সেটাও আমি শিওর হতে পারছি না। তো বাড়িতে তো কিছু তো খেতে তো হবেই, বাড়িতে এতগুলো ফ্যামিলির লোক আছে। তো সেক্ষেত্রে আমার এই একটাই অপশন পাচ্ছি এখন, সেটা হচ্ছে ইন্ডাকশন। লাস্ট 3-4 দিন যাবৎ প্রচুর ইন্ডাকশন মাইক্রোওভেনের ইনকোয়ারি বেড়েছে, যা অবস্থা যুদ্ধের পরিস্থিতি এইসব নিয়ে। এর জন্যই এগুলোর একটুখানি ইন্ডাকশন আগে যা বিক্রি হতো তার থেকে বেড়ে গেছে। হ্যাঁ, আগের থেকে অনেক বেড়েছে। একই ছবি বেলঘরিয়া বিটি রোডের এই শোরুমেও। সেখানেও হু হু করে বিক্রি বাড়ছে ইন্ডাকশন এবং মাইক্রোওভেনের। দেখুন, যে গ্যাসের এখন
মানে এই যুদ্ধের জন্য প্রচণ্ড দাম আর কি হাই হয়ে গেছে। তো সেই জন্য এখন আমরা নর্মালি জোম্যাটো সুইগি এখান থেকে খাবার পারচেস করে সেটাকে মাইক্রোওভেন দিয়ে গরম করে আপাতত এভাবেই চলতে হচ্ছে সামাজিকভাবে। গরম করার জন্য যে গ্যাস ব্যবহার করবেন তার বিকল্প হিসাবে মাইক্রোওভেনটা আমরা ইউজ করার জন্য এটা পারচেস করতে এসেছি। মাইক্রোওভেন নিতে এলে আমরা কাস্টমারকে বলছি মাইক্রোওভেনের সঙ্গে একটা ইন্ডাকশন নিয়ে রাখুন। মাইক্রোওভেনই যে আপনার সব প্রবলেম সলভ হবে তা নয়, মাইক্রোওভেন অবশ্যই নিন, খালি গরম করবেন, কিন্তু কিছু কুকের জন্য আমার মনে হয় ইন্ডাকশনটা নিয়ে রাখুন সবসময়। মানে মাইক্রোওভেন এবং ইন্ডাকশন এই দুটোর বিক্রি বেড়ে গেছে। শ্রীরামপুরে এই শোরুমে তো ইন্ডাকশনের চাহিদা এমন জায়গায় পৌঁছেছে যেটা জুগিয়ে উঠতে পারছে না সংস্থা। গ্যাস তো পাওয়া যাচ্ছে না, গ্যাস পাওয়া যাচ্ছে না, বাড়িতে রান্না হচ্ছে না, তো উপায় তো কিছু নেই, নিতে তো হবে। বাট যেটা মানে আমার চাহিদা ছিল সেটা তো পাওয়া গেল না, তো বাট যেটা এখন পছন্দ হয়েছে মোটামুটি সেটাও পছন্দ হয়েছে, হ্যাঁ, তো সেটাই নিতে হবে। এবার যে হোটেলে যে খাবো, হোটেলে তো তার জন্য অর্ডার করব, হোটেলেও তো গ্যাস নেই, তারাও তো খাবার দিতে পারছে না, না, তার জন্য তো নিতে হবে, কিছু তো অপশন তো আর কিছু নেই। কিন্তু এই পরিস্থিতি তৈরি হলো কেন, এর জন্য দায়ী কে? এর মধ্যে তা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানুতর। कोई नियंत्रण नहीं है इस सरकार का, सरकार पूरी तरह से विफल है। ये बहुत बड़ा दुर्भाग्य है कि कांग्रेस पार्टी इतने बड़े वैश्विक संकट में भी राजनीति ढूंढ रही है। ইরান বনাম ইসরায়েল আমেরিকার হামলা পাল্টা হামলা, দিনে দিনে আরো ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে যুদ্ধ। আর পশ্চিম এশিয়ার এই যুদ্ধের আগুনে তেতে পড়ে যাচ্ছে ভারত। প্রবল গ্যাসের সংকট, একাধিক রাজ্যে সিলিন্ডারের হাহাকার দেখা যাচ্ছে। এই আবহে মঙ্গলবার সংসদ চত্বরে আছড়ে পড়ল প্রতিবাদ। সংসদের মকরদ্বারের সামনে ব্যানার হাতে বিক্ষোভ দেখালেন বিরোধী শিবিরের সাংসদরা, যেখানে লেখা ছিল আপোষ করেছেন প্রধানমন্ত্রী। বিরোধী সাংসদদের বিক্ষোভে যোগ দেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। बेरोजगारी बढ़ रही है, अब एलपीजी की सिचुएशन को देखिए, कितना बर्दाश्त करेंगे। कांग्रेस पार्टी जानबूझकर उकसाने वाले बयान दे रही है, गैर जिम्मेवार बयान दे रही है, ताकि स्थितियां बिगड़ जाएं, हमारे लोग वहां संकट में फंस जाएं। মোদী সরকারের ভূমিকা নিয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কেন্দ্রীয় সরকার তো পুরোপুরি ব্যর্থ। মধ্যপ্রাচ্যে যে অশান্তি হচ্ছে, ইরান আমেরিকা ইসরায়েলের সাথে যে যুদ্ধ হচ্ছে, তার ব্যবস্থা নেওয়া উচিত, সরকার নিতে পারেনি। प्रधानमंत्री जी हर समस्या के लिए उचित समाधान लाने का प्रयास करते हैं और सफल भी होते हैं, और अभी भी भारत की हालत सारी नियंत्रण में है और सभी कुछ अच्छा होगा। কথায় বলে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। ঠিক তেমনি ইরান বনাম আমেরিকা ইসরায়েল যুদ্ধ হচ্ছে, আর তার প্রভাবে ভারতে আকাল দেখা দিয়েছে এলপিজি এবং সিএনজির। মিলছে না ঘরোয়া গ্যাস, কমার্শিয়াল গ্যাস। গ্যাসের ডিস্ট্রিবিউটরদের অফিসের বাইরে লম্বা লাইন সাধারণ মানুষের। ইরান বনাম ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের মধ্যেই বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের দাম। ঘরোয়া রান্নার গ্যাসের দাম এক লাফে বাড়ানো হয়েছে সিলিন্ডার প্রতি 60 টাকা। কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে 939 টাকা, আর 19 কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে সিলিন্ডার প্রতি 114 টাকা 50 পয়সা, অর্থাৎ দাম বেড়ে হয়েছে 1990 টাকা। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে গ্যাস ডিলার, ডিস্ট্রিবিউটর এবং বিভিন্ন তেল কোম্পানির কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে গ্যাসের অবস্থা কি, পেট্রোল ডিজেলের অবস্থাই বা কি, সেই বিষয়ে জানতে চান মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রয়োজনীয় কি পদক্ষেপ করতে হবে তা নিয়েও আলোচনা হয় বৈঠকে। আমরাও একটা এসওপি তৈরি করব মানুষকে জানানোর জন্য, যে আপনারা দয়া করে এখানকার যে গ্যাসটা এখানে তৈরি হয় সেটা এই ক্রাইসিসের বাইরে পাঠাবেন না। যেমন হলদিয়াতে আছে, আপনারা জানেন, কল্যাণীতে আছে, দুর্গাপুরে আছে। আমরা রিকোয়েস্ট করেছি মিড ডে মিলে যেন প্রবলেম না হয়, হেলথে যেন হসপিটালে প্রবলেম না হয়, সাধারণ গৃহস্থ পরিবার তাদের যেন প্রবলেম না হয়। কিন্তু যে কোনো ব্যাপারে প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড সিস্টেম, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কারণ আমরা যেটা করি,
যুদ্ধ বিধ্বস্ত ইরান থেকেও ভারতে তেল আসছে। অতএব যতক্ষণ পর্যন্ত মোদিজি আছে কারও চিন্তার কোনো কারণ নেই। অতএব মমতা ব্যানার্জি যেটা করছে, কোনো আন্দোলন আর নেই, দাঙ্গা লাগানোর বক্তব্য রেখে দিয়েছেন, যত অস্ত্র ছিল সব ছুড়ে দিয়েছে, হাতা খুন্তি নিয়েও মিছিল করিয়েছে, দেখছে কোনোটাতে কিছু হচ্ছে না। সেই কারণে এখন গ্যাসের দামের কথা বলছে। পরিস্থিতির উপর নজর রাখতে রাজ্য সরকারের তরফে শিল্প সচিবকে নোডাল অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি গ্যাসের কালোবাজারি নিয়ে এদিন কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কালকে আমি ডিএমএসপিদের এবং সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে 4:30টার সময় 4:30 ভার্চুয়াল করব। সেখানে আমি বলেছি ডিস্ট্রিক্ট ওয়াইজেও একজন করে নোডাল অফিসার ওরা ঠিক করবে গ্যাস এজেন্সিগুলো, যাতে তাদের প্রতিদিন কত অর্ডার আসছে, কত সত্যিই প্রয়োজন, কত লোক নিয়ে রেখে দিয়েছে সেটা দেখতে হবে। যদি সত্যি সত্যি কোথাও হোর্ডিং হয়ে থাকে, ব্ল্যাকমেলিং কেউ করে থাকে, তাহলে সেটা কিন্তু গভর্নমেন্ট তুলে নেবে এবং তুলে নিয়ে মানুষকে দিয়ে দেবে। তা আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, এত যদি জনদরদ থাকে শেষ কমিয়ে দিন না, উইথড্র করে নিন না, তাহলে তো সমস্ত কিছুর দাম পশ্চিম বাংলায় অনেক সরল হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এদিকে আন্দোলন দেখাবে আর পেছন দিয়ে মানুষের পকেট কাটবে। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত রবিবারই রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামে তৃণমূল। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজারা। এসআইআর ধর্ণা মঞ্চেই উনুন রেখে প্রতীকী রান্না করে প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী। হাতা খুন্তি থালা বাজিয়ে কালো পোশাকে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতা মন্ত্রীরা। এর আগে আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি অভিযানের প্রতিবাদে 9 জানুয়ারি কলকাতায় মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারও আগে বাংলা বাঙালি অস্মিতা ইস্যুতে গত বছরের 6ই আগস্ট ঝাড়গ্রামে পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। আর এবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব এই জাতীয় তৃণমূলের দুমুখ রাজনীতি, তার মুখোশ এখন খুলে পড়ছে, মানুষ আসল চেহারা তৃণমূলের দেখতে পাচ্ছে। পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে 2021-এর 6ই মার্চ নরেন্দ্র মোদীর ব্রিগেডের দিনই শিলিগুড়িতে মিছিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে 20 ফেব্রুয়ারি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতা থেকে জেলায় মিছিল করেছিল তৃণমূল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।